সমুদ্র সর্বদাই মানুষের মনে এক অদ্ভুত কৌতূহলের জন্ম দেয়। সমুদ্রের যতটুকু আমরা আবিষ্কার করতে পেরেছি তার অনেকটাই থেকে গেছে আজও অজানা। তাই যুগে যুগে অভিযাত্রীর দল জাহাজ নিয়ে বেরিয়ে পড়েছে এই নীল সাগরের বুকে। লাইব্রেরিয়ান মামার কাছে ভারত মহাসাগরের বুকে এক অদ্ভুত দ্বীপের কথা শুনে বেরিয়ে পড়েছিল অজয়, লালু আর অভিরূপ। সেই দ্বীপে আছে এমন এক গাছ যার ফল যে খায় সে নাকি অমরত্ব লাভ করতে পারে। ওরা কি পারবে সেই দ্বীপ খুঁজে বার করতে? শেষ পর্যন্ত নীল সাগরের বুক থেকে ফিরে আসতে পারবে ওরা, নাকি সেই নীল পাহাড়ের বিভীষিকায় হারিয়ে যাবে তিনটে জলজান্ত অভিযাত্রীর প্রাণ? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুকান্ত দাসের কলমে নীল পাহাড়ের বিভীষিকা। গল্পের সূত্রধার ও গল্প পাঠে শুভ, অন্যান্য চরিত্রে RNM অভিষেক, পার্থ, কুণাল, রূপঙ্কর, অভিষেক, বর্ণালী ও কৌস্তব। শুরু হতে চলেছে আজকের গল্প নীল পাহাড়ের বিভীষিকা। দ্বীপের শালদার ঘরের বিছানার উপর বসে বাইরের দিকে তাকিয়ে থাকতে থাকতে চায়ের কাপে চুমুক দিল। মাঝে মাঝে তার পায়ের ব্যথাটা এখন বেশ ভাবিয়ে তোলে তাকে। শুধু তাই নয়, বয়স তো হচ্ছে, গোটা শরীর মাঝে মাঝে বিদ্রোহ করে বসে। তাছাড়া সারাদিন একভাবে বসে বসে কাজ, একটা ঘরের মধ্যে সারাটা দিন থাকা, তাই শরীরও কেমন যেন আজকাল আর কোনো কিছুতে উৎসাহ পায় না। একভাবে শুয়ে বসে থাকতেই ভালোবাসে। আসলে শরীর হলো গৃহপালিত পশুর মতন, তাকে যেমন ভাবেই পোষ মানানো হয় সে তেমন ভাবেই তৈরি হয়। দ্বীপের শালদার বুঝতে পারে ঝোঁকের বসে চাকরিটা জীবনে কখনো নেওয়া উচিত হয়নি। যদি সেটা তিনি না করতেন তাহলে হয়তো আজ অনেক কিছুই করতে পারতেন যেগুলো তিনি জীবনে চেয়েছিলেন। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে সূর্যের লাল চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে দ্বীপের শালদারের মনে পড়ে গেল চাকরি জীবনের প্রথম দিনের কথা। যেদিন চাকরিতে জয়েন করার কথা, ঠিক সেই দিনই তার রাজস্থান যাওয়ার কথা ছিল। একটা ট্রেকিং গ্রুপের সাথে রাজস্থানের মরুভূমি মরুদ্যান দেখার সময় তিনি নিজেকে নিয়োজিত করেন চাকরিতে। কথাগুলো জানলার দিকে তাকিয়ে চুপ করে ভেবে চলেছিলেন দ্বীপের শালদার। জানলা দিয়ে বাইরে তাকিয়ে অত কি ভাবছো মামা? পেছন থেকে ভাগ্নে অজয়ের ডাকে সম্বিত ফেরে দ্বীপের শালদারের। মুখে সামান্য হাসি এনে চোখের চশমাটা ঠিক করতে করতে তিনি বলেন, তেমন কিছু না, আসলে অনেকদিন পর বাড়ি থেকে কোথাও বাইরে বেরোলাম, এই তোদের এখানে এলাম, তাই নেহাত অনেকদিন আগের কিছু কথা মনে পড়ে যাচ্ছে। মামা, আমি মায়ের কাছে শুনেছি ছোট থেকে তোমার নাকি খুব অ্যাডভেঞ্চারের নেশা ছিল। এখানে ওখানে বেরিয়ে পড়তে, অনেক জায়গাতেই নাকি ঘুরেছো, আর তুমি নাকি পায়ে হেঁটে অনেক দূর পর্যন্ত চলে যেতে পারতে। গোটা ব্যাপারটাই বেশ অ্যাডভেঞ্চারের ছিল, তাই না? অ্যাডভেঞ্চার ছিল, তবে শুধু তাই নয় রে, আসলে মনের মধ্যে আমার সবসময় ইচ্ছে ছিল অ্যাডভেঞ্চারের। তবে সবার মতো কিন্তু আমি দেশের বাইরে কিংবা অনেক দূরে যাওয়ার কথা কখনোই ভাবতাম না। আমি কাছাকাছি, মানে এই ধর আমাদের পশ্চিমবঙ্গ কিংবা পশ্চিমবঙ্গের বাইরে এমন অনেক জায়গা আছে যেখানে দেখার মতো অনেক কিছুই আছে, সেখানে যেতাম। ধীরে ধীরে ব্যাপারটা এত ভালো লাগতে শুরু করেছিল যে আমি চেষ্টা করতাম প্রতি মাসেই অন্তত একবার করে বেরিয়ে পড়ার। এদিকে স্কুলের পড়াশোনা, তারপরে কলেজের পড়াশোনা, এসব কিছুই ঠিক রাখতে হতো, তাই মাসে একবার ছাড়া বেরিয়ে পড়া হতো না। কিন্তু মাসে একবার বেরোলে তা কতদিনের জন্য হতো ভাব, অন্তত সপ্তাহখানেকের জন্য তো বটেই। বাড়িতে কিছু বলতে না? মায়ের কাছে শুনেছি বাড়িতে নাকি এর জন্য তুমি খুব মার খেতে মামা। দ্বীপের শালদারের মুখে সামান্য হাসি ফুটে ওঠে।
চশমাটা খুলে একবার পকেট থেকে রুমাল বার করে তাতে মুখ মুছতে মুছতে বললেন, হ্যাঁ, বাবা খুব রাগারাগি করতেন, কিন্তু মা খুব একটা বকাবকি করতো না। মাঝে মাঝে আমায় বোঝাতো যে এসব করে কিছুই হবে না, এসব করে জীবনে উন্নতি করা যায় না। বাবা কিন্তু কোনো কথা বলতেন না, রাগারাগি করতেন বটে, তবে ওই গায়ে হাত তোলা ছাড়া আর কিছুই বলতেন না। তবে ওই ব্যাপারটা আমায় বড় অবাক লাগতো। মায়ের কাছে শুনতাম বাবা যখন ছোট ছিলেন বাবারও নাকি আমার মতো নেশা ছিল অ্যাডভেঞ্চারের, আর সেসব করেই জীবনে কিছুই করতে পারেননি। এখন কোনো মতে একটা প্রাইভেট ফার্মে চাকরি করে আমাদের সংসারটা চালান, তাই নিয়ে তারও আফসোস ছিল অনেক। তবে ভেতরের ও সমস্ত কথা আমি কখনোই জানতে চাইতাম না, আর বাবাও কিছু বলতেন না আমায়, শুধু একবার ছাড়া। ঘরের দরজাটা খোলাই ছিল। সে দরজার কাছে এসে দাঁড়ায় অজয়ের বন্ধু অভিরূপ। অভিরূপ এই পাড়াতেই থাকে। মামা এসেছে শুনে এখানে এসে জুটেছে, কারণ মামা এলে মামার কাছ থেকে অনেক গল্প শোনা যায়। আর অভিরূপের পিছু পিছু এসে পড়ল অজয়ের থেকে 2 বছরের ছোট তার ভাই লালমোহন। অজয় আর অভিরূপের সবে কলেজ শেষ হয়েছে। কিছু একটা করার চেষ্টায় এদিকে ওদিকে ঘুরে বেড়াচ্ছে বটে, তবে জুৎসই কিছু একটা হয়ে উঠছে না। এদিকে লালমোহন কলেজের 3য় বর্ষে। এই 3 জনের একটা অলিখিত দল রয়েছে। তারা যা করে 3 জন মিলে একসাথেই করে। অবশ্যই খারাপ কিছু নয়। ওদের 3 জনকে একসাথে হতে দেখে দীপেশ হালদার হেসে উঠে বললেন, বেশ বেশ, তাহলে 3 মূর্তি এক জায়গায় হয়েই গেলি। হ্যাঁ, আর নেহাত আরেকটা গল্প শুনতে চাইছিস আজকেও, তাই তো? তোমার গল্প কিন্তু বেশ লাগে শুনতে। আমি অনেক গল্পের বই পড়ি, কিন্তু তোমার গল্পের মতো সেগুলো কখনোই হয় না। তোমার গল্প শুনলে যেন মনে হয় তুমি নিজের চোখে দেখা ঘটনাগুলো বলছো। আসলে আমার কাজটাই তো গল্প নিয়ে রে। লাইব্রেরিতে যখন একা বসে থাকি তখন ওই সমস্ত বইপত্র পড়ি। আর এখন লাইব্রেরি তো আগের মতো চলে না। আগে সকাল থেকে বিকেল পর্যন্ত ছেলে মেয়ে, খাতাপত্র, বই, হিসেব এই সমস্ত নিয়ে কেটে যেত। এখন মাঝে মাঝে সময় কাটাতে হয় একাই। এখন তো আর বেশিরভাগ সময় লাইব্রেরিতে কেউ আসে না। মাঝে মাঝে দুপুরের সময়টা একা লাইব্রেরিতে বসে চুপ করে কাটাতে হয়, তখন এই সমস্ত বই পড়ি। আর তোরা তো জানিস অ্যাডভেঞ্চার কাহিনী আমার বেশ প্রিয়। মামা, আমরা ঘুরতে ভালোবাসি। যদি আমরা কোথাও বেরিয়ে পড়তে চাই, মানে ধরুন আপনার মতো অ্যাডভেঞ্চার করলাম, তাহলে খুব খারাপ হবে না, তাই না? চাকরির চেষ্টা তো করেই চলেছি, তবে তেমন তো আর কিছু জুটছে না। এই ফাঁকে যদি দুটো একটা অ্যাডভেঞ্চার করে আসা যায়, তাহলে নিজের জন্য কিছু করা হয়। দীপেশ হালদার কেমন যেন অবাক হয়ে তাকিয়ে রইলেন অভিরূপের দিকে। কথাগুলো যেন তার বড্ড চেনা। আজ থেকে অনেক বছর আগে এমন কথাই তিনি শুনেছিলেন একজনের মুখে। হ্যাঁ মামা, জানো জানো আমরা আমরা 3 জন মিলে এর মধ্যে সুন্দরবন গিয়েছিলাম। সুন্দরবনের সপ্তাহখানেক কাটিয়েও এসেছি। সুন্দরবনের মোহনাতে সাগরের কাছ পর্যন্ত গিয়েছিলাম, কিন্তু সাগর দেখে মন ভরল না। মনে হলো যেন সাগরের ওই দূরে, ওই যে যেখানে আকাশের সাথে সাগর মিশেছে, সেখানে গিয়ে দাঁড়াই। কথাগুলো শুনতে শুনতে দীপেশ হালদারের শরীরটা কেমন যেন শক্ত হয়ে আসছিল। এমন কথা তিনি এর আগেও শুনেছেন, তবে একজনের মুখে শুনেছেন। অজয় ব্যাপারটা বুঝতে পেরেছিল, তাই দীপেশ হালদারের মুখের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, মামা, তোমার শরীর ঠিক আছে তো? ঘাম দিচ্ছে মনে হচ্ছে। দীপেশ হালদার মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিলেন। তারপর বললেন, না না, তেমন কিছু না। আসলে তোদের কথা শুনতে শুনতে অনেক কিছু মনে পড়ছিল। তোরা সমুদ্রে যেতে চাস, তাই না? আসলে সমুদ্রে যেতে হবে বা পাহাড়ে যেতে হবে এমন কোনো কথা নেই মামা, তবে বেশ কয়েক মাস ধরে আমাদের কোথাও একটা যাওয়ার জন্য বারবার মন উতলা হয়ে পড়েছিল। সমস্ত কিছু না জেনে শুনে আর তেমন কারো সাহায্য ছাড়া তো আর কোথাও যাওয়া যায় না। তবে নেহাত আমরা কোথাও ঘুরতে যাওয়ার কথা বলছি না, আমরা বলছি অ্যাডভেঞ্চারের কথা, যেখানে বিপদ থাকবে, পরবর্তী মুহূর্তের কোনো নিশ্চয়তা থাকবে না।
আর থাকবে না এমন কিছু যেটা আমাদের চেনা জানা কিছু। এমন একটা অজানা কোনো জায়গা যেখানে কোনো কিছুই আমাদের চেনা না, আর সেখানে নতুন কিছু একটা আবিষ্কারের নেশা থাকবে। দীপেশ হালদার আর শুনতে পারলেন না, হাত তুলে ওদের থামিয়ে দিয়ে বললেন, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোরা নীল পাহাড়ের নাম শুনেছিস? যদিও শুধু তোরা নয়, অনেকেই ওই নীল পাহাড়ের নাম শোনেনি। নীল পাহাড় কোথায়? নীল পাহাড় আসলে যে কোথায় সেটাই হলো রহস্য। বঙ্গোপসাগরের নাম নিশ্চয়ই শুনেছিস। সুন্দরবন গেছিস? সেখান থেকে ওই পথে যাওয়া যায়, তবে সেখান থেকে প্রথমে যেতে হয় শ্রীলঙ্কা পর্যন্ত। শ্রীলঙ্কার কোনো এক বন্দর থেকে জাহাজে চড়তে পারলে যাওয়া যাবে শ্রীলঙ্কার গালে বন্দরে। সেখান থেকে জাহাজে চড়ে তোরা যদি দক্ষিণের অভিমুখে যাত্রা করিস, তাহলে গালে বন্দরের দুপাশের মধ্যে হিসেব করলে এক পাশে থাকবে বঙ্গোপসাগর, অন্য পাশে খানিকটা এগিয়ে গেলে থাকবে আরব সাগর। আর তোরা যেদিকে এগিয়ে চলেছিস সেখানে এক সময় পড়বে কিন্তু ভারত মহাসাগর। দক্ষিণের পথে সামান্য পশ্চিম দিক চেপে এগোতে থাকলে তোরা পড়বি ব্রিটিশ ভারতীয় উপসাগরের কাছাকাছি। সেখানে কিছু ব্রিটিশ দ্বীপপুঞ্জ এখনো আছে, তবে সেদিকে না গিয়ে তোরা যদি উল্টো পথে রওনা হোস, তাহলে সেই পথেই পড়বে ওই নীল পাহাড়ের দেশ। লালু অবাক হয়ে শুনছিল দীপেশ মামার কথা। এবার একটু ইতস্তত করে বলল, ভারত মহাসাগর মানে? সে তো অনেক দূরে মামা। আমি ছোটবেলায় প্রথম যখন পায়ে হেঁটে বাড়ি থেকে বেরিয়েছিলাম, তখন আমি নিজেও জানতাম না যে আমি কোথায় যাব। প্রায় 3 দিন পায়ে হেঁটে আমি গিয়ে পড়েছিলাম একটা অজানা গ্রামে। তারপর সেখান থেকে ট্রেনে করে প্রায় 1 দিনের মাথায় বাড়ি এসে পৌঁছেছিলাম। আমি কিন্তু নিজেও জানতাম না যে আমি কোথায় গিয়েছিলাম, আর সে ব্যাপারে খোঁজ নেওয়ারও চেষ্টা করিনি। এমনকি যে স্টেশন থেকে আমি ট্রেন ধরেছিলাম, সেই স্টেশনের নামটাও আমি কখনো জানার চেষ্টা করিনি। আসলে আমার উদ্দেশ্য তো কোথায় গিয়ে পড়ার ছিল না, আমার উদ্দেশ্য ছিল স্রেফ ঘুরে বেড়ানো। এটাই আমি সফল হয়েছিলাম। কিন্তু তোরা তো সমুদ্র দেখতে চাস। সমুদ্র হলো আসলে একটা আকাশের মতো, জানিস তো? এই কথায় অভিরূপ সামান্য হেসে বলল, এ কি কথা বলছেন মামা? সমুদ্র আর আকাশ এক হলো নাকি? হ্যাঁ, সমুদ্র আর আকাশ অনেকটা এক। মনে কর যদি পৃথিবীটা গোল না হয়ে 4 কোণা হতো, আর উপরে আকাশ, নিচে সমুদ্র। এবার কোনো কারণে তোরা পৃথিবীটাকে উল্টে দিলি, তাহলে উপরের সমস্ত জল কোথায় যাবে? আকাশে গিয়ে জমা হবে। তাহলে ওপরটা হয়ে গেল শূন্য। আর মহাসমুদ্রে যে কত গভীরতা রয়েছে তা তো আজ পর্যন্ত কেউ আবিষ্কার করতে পারিনি, আশা করি কখনো পারবেও না। তাই সেই হিসেবে আকাশ আর সমুদ্র কিন্তু একই, শুধু পার্থক্য আকাশে সাদা মেঘ রয়েছে আর সমুদ্রে রয়েছে নীল জল। অজয় বুঝতে পারছিল মামা আসলে একটা অলীক কল্পনাকে পরিস্ফুট করতে চাইছে। তাই সে বাকিদের মতন প্রতিবাদ না করেই বলল, ওই নীল পাহাড়ের কথা বলো মামা, আর সেখানে যদি আমরা যাই তারপর? অত সোজা নয়। আসলে সমস্যাটা হলো ওই নীল পাহাড় যেখানে রয়েছে সেটা একটা দ্বীপ। দ্বীপটা বেশ বড়, তবে আশ্চর্যের কথা হলো ওই অঞ্চল দিয়ে বেশ কিছু জাহাজ মাঝে মাঝে যাতায়াত করলেও এই দ্বীপটাকে কিন্তু সহজে খুঁজে পায় না। ওই দ্বীপটা একটা রহস্যের মতো, ওখানেই জট পাকিয়ে বাস করে। এই আছে সেখানে, আবার সেই দ্বীপটা সেখানে নেই। কেউ কখনোই সেই দ্বীপের আসল অবস্থান আজও সঠিকভাবে বলতে পারেনি। তবে ব্রিটিশ দ্বীপপুঞ্জ ছাড়িয়ে গেলে বেশ খানিকটা পূর্বের দিকে গালে বন্দর থেকে দক্ষিণ বরাবর খানিকটা 500 কিলোমিটারের মতো অবস্থিত, এটুকু অনেকেই বলেছে। তবে সমুদ্র তো আর নেহাত ছোট নয়। গোটা পৃথিবীর তো 70 ভাগই জল, তার মধ্যে ভারত মহাসাগরও রয়েছে। এবার ভারত মহাসাগরের বুকে ওইটুকু একটা বালির দানার মতো দ্বীপ কোথায় রয়েছে সেটা খুঁজে বার করাই হলো প্রথম সমস্যা। দ্বিতীয়ত যে সমস্যা হলো সেটা হলো ওই দ্বীপে রয়েছে একটা অদ্ভুত গাছ। সেই গাছটা খুঁজে বের করা একদমই সহজ কাজ নয়।
এই সমস্ত আমি তোদের বলছি একটাই কারণ, কারণ আমার হাতে ডায়েরি আর বইপত্র বাছাই করতে করতে বেশ কিছু বছর আগে একটা বই এসে পড়েছিল। বইয়ের লেখক ছিলেন একজন নাবিক। তিনি ওই ভারত মহাসাগরের ওই অঞ্চলে বেশ কয়েকবার যাত্রা করেছেন এবং সেই উদ্দেশ্যে এই বই লিখেছেন। মানে জাহাজ একবার ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং অ্যাডভেঞ্চার কাহিনীতে যেমন দেখতে পাস তেমন ভাবেই উনি কোনো রকমে ভাসতে ভাসতে ওই দ্বীপে গিয়ে পড়েছিলেন। তখনও তিনি জানতেন না তিনি আসলে কোথায় রয়েছেন। সেই দ্বীপে তার এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। সেখানেই নাকি তিনি খুঁজে পেয়েছিলেন ওই জড়িবুটি, কিন্তু সেখান থেকে বাড়িতে ফিরে আসার পর তিনি সম্পূর্ণ পাগল হয়ে যান। ওই আসলে তারই হয়ে লিখেছে তার ছেলে। তার অসংলগ্ন কথাবার্তার মাঝখান থেকে অনেক কিছুই খুঁজে বার করে সে ওই বই লিখেছিল। তবে ওই দ্বীপের যে সমস্ত বর্ণনা ওই লোকটি দিয়েছিল তা গোটা ব্যাপারটাই সে তুলে ধরেছিল এমন ভাবে যাতে অসংলগ্ন কথাগুলো সেখানে তুলে ধরা হয়। তাই এরকম অনেক নাবিকের লেখা বই কিংবা অনেক কিছুই আমি তারপরে জোগাড় করেছি, যেখানে ভারত মহাসাগরের ওই নির্দিষ্ট অঞ্চল নিয়ে বেশ কিছু লেখা রয়েছে। তাছাড়া এখনকার দিনে তো ইন্টারনেট আর অনেক খবরই খুঁজে বের করে দেয় সামনে। তবে এই সমস্ত কিছু করেও আমি দ্বীপের ব্যাপারে কিন্তু বেশি কিছু জানতেই পারিনি। কিন্তু কেন জানি না মনে হচ্ছে তুমি সেসব ব্যাপারে অনেক কিছুই জেনেছো মামা, আর আরও জানতেও চেয়েছো। বেশ অনেক বছর আগের কথা রে। ডায়েরিটার কথা আমি তোদের বললাম, তার সাথে একটা বইয়ের বেশ কিছু রেফারেন্স আমি পেয়েছিলাম। আমাদের লাইব্রেরিতে একটা বেশ বয়স্ক লোক মাঝে মাঝে আসতেন। সমুদ্র নিয়ে বেশ কিছু বইপত্র তিনি খুঁজতেন। তার সমুদ্র সম্পর্কে কৌতূহল দেখে আমার অবাক লাগলো। কোনো কিছু আমি নিজে থেকে জিজ্ঞাসা করিনি তাকে। সে নিজেই একদিন এ কথা ও কথায় আমাকে জানায় আসলে যুবক বয়সে তিনি এক জাহাজের নাবিক ছিলেন। ভারত মহাসাগরের বেশ কিছু অংশে তিনি জাহাজে করে যেতেন, আর সেখানে ঘুরতে ঘুরতে সে একবার একটা অদ্ভুত দ্বীপের সন্ধান পেয়েছিল। যে জাহাজে করে সে যাত্রা করেছিল সেই জাহাজ একবার যাত্রাপথে ঝড়ের সম্মুখীন হয়। সেই ঝড়ের ফলে তাদের জাহাজখানা জলে ডুবে যায়। লোকটাও জলে ডুবে যেত। কোনো রকমে জাহাজের একটা তক্তার সঙ্গে নিজেকে দড়ি দিয়ে বেঁধে জ্ঞান হারিয়ে ফেলে। যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় একটা দ্বীপের বালিতে এসে ঠেকেছে। সেই দ্বীপটা যে কিরকম দ্বীপ সেটা সে বুঝতে পারে না। সেই দ্বীপে কোনো জনপ্রাণী নেই। বিশাল বড় সেই দ্বীপের মাঝখানে রয়েছে একটা নীল রঙের পাহাড়। তার কাছ থেকে আমি আরো জানতে পেরেছিলাম সেই পাহাড়ের ব্যাপারে। সে সেই পাহাড়ের কথা শুনেছিল আরো অনেক বছর আগেই তাদের জাহাজের এক বুড়ো ক্যাপ্টেনের কাছ থেকে। তবে সে আরো একটা ব্যাপার শুনেছিল, ওই দ্বীপে এমন একটা গাছ আছে যে গাছে ফুটে রয়েছে অমৃত পুষ্প। অমৃত পুষ্পের কথা যারা সমুদ্রে যায় তারা হয়তো সকলেই জানেন, কিন্তু সেটা দেখার সৌভাগ্য আজ পর্যন্ত হয়তো কারোই হয়নি। কারণ সেই ফুল ফোটে 1000 বছরে মাত্র একবার, আর সেই ফুল যার কাছে থাকবে সে হবে অমর। যে দ্বীপের কথা আমি বলছি সেটা কিন্তু আসলেই আছে। যদি ওই দ্বীপ থেকে থাকে, আর সেখানে যদি ওই নীল পাহাড় থেকে থাকে, তাহলে সেখানে রয়েছে এমন এক গাছ যার ক্ষমতা আছে এই পৃথিবী যে কোনো মানুষকে যে কোনো ধরনের অসুখ থেকে সারিয়ে তোলার। দীপেশ হালদার শেষের কথাগুলো দৃপ্ত ভঙ্গিতে ওদের দিকে তাকিয়েই বললেন। দীপেশ হালদারের কথায় এবার ওরা তিনজন কিন্তু অভিভূত হয়ে পড়েছিল। তিনি চুপ করতেই অজয় বলল, এখন আমাদের তেমন কোনো কাজ নেই মামা, আমরা যাব। আমরা ওই নীল পাহাড়ের দ্বীপে খোঁজ করার জন্যই যাব। এতটা কিন্তু দীপেশ হালদার নিজেও আশা করেননি। তিনি সামান্য গল্পের মতন করে এই কথাগুলো ওদের বলছিলেন, কিন্তু অজয়কে তিনি চেনেন, বড্ড একগুঁয়ে ছেলে সে। তাছাড়া বড় হওয়ার সাথে সাথে লম্বায়ও বেশ খানিকটা বেড়ে গিয়েছে। তার উচ্চতা এখন দীপেশ হালদারের চেয়েও সামান্য বেশি, বেশ বেটাই চেহারা।
মাথার মাঝারি করে ছাঁটা চুলের মাঝখান থেকে একটা বুদ্ধিদীপ্ত মুখ উকি মারছে। তবে এখন অজয়ের মুখটা কেমন যেন অদ্ভুত লাগছিল। দীপেশ হালদার বললেন, অজয়, তুই নিজেও জানিস না তুই কি কথা বলছিস। এখানে বাড়িতে বসে এসব কথা বলা খুব সহজ। এখান থেকে প্রথমে শ্রীলঙ্কার ওই গালে বন্দর পর্যন্ত পৌঁছনো, তারপর সেখান থেকে জাহাজে চড়ে ওই ভারত মহাসাগরের ওই কাছাকাছি জায়গাটা পৌঁছনো যে কত দুঃসাধ্য ব্যাপার, সেটা কিন্তু তুই বুঝতে পারছিস না। আর তাছাড়া যে দ্বীপের কথা আমি বলছি সেই দ্বীপটা খুঁজে পাওয়া তো সহজ নয়। বড় বড় জাহাজের যাত্রীরা পর্যন্ত ওই দ্বীপ সহজে খুঁজে পায় না। যে লোকটা আমায় ওই দ্বীপের গল্প বলেছিল আর বই এবং ডায়েরিতে আমি যার লেখা পড়েছিলাম, তারা সকলেই কিন্তু ভাগ্যক্রমে ওই দ্বীপে গিয়ে পড়েছিল। তবে ওরা সকলেই একটা কথা বলছিল, ওই দ্বীপে পৌঁছবার আগে তারা ঝড় বৃষ্টির মধ্যে পড়েছিল এবং সেই ঝড়ের মধ্যে প্রবেশ করার আগে চারপাশটা সাদা কুয়াশায় ঢেকে গিয়েছিল। তাই আমার মনে হয় কুয়াশা আর ঝড় বৃষ্টির সাথে ওই দ্বীপের কোনো না কোনো সম্পর্ক রয়েছে। সেসব না হয় বুঝলাম মামা, আর এটাও বুঝতে পারছি তুমি না থাকলে আমাদের এই অভিযান কখনোই সম্ভব হবে না। তোমায় আমাদের সমস্তটা বলে দিতে হবে, তাহলে আমরা এখান থেকে বেরিয়ে পড়তে পারবো। আর এই অভিযানে আমার সাথে অভিরূপ আর লালু দুজনেই যাবে। তবে ওই নীল পাহাড়ের দ্বীপ আমরা খুঁজে পাই কি না পাই, একটা অ্যাডভেঞ্চার তো আমাদের হবে। আর সমুদ্রের সাথে এমনভাবে দিন কাটানো। দীপেশ হালদার এবার শক্ত গলায় বলে, অজয়, ব্যাপারটা তুই যত সহজ হবে বলে ভাবছিস ততটা সহজ নয়। এটা আমাদের আশেপাশের কোনো নদী নয়, এমনকি সুন্দরবনও নয় যে কোনো রকমের নৌকা নিয়ে বেরিয়ে পড়লি আর চারপাশে নজর রাখলেই হলো। ওটা হলো সমুদ্র। সমুদ্র নয়, ওটা হলো মহাসমুদ্র। বুঝতে পারছিস না সমুদ্রের তলায় এমন কিছু থাকতে পারে যার ধারণা মানুষ কখনো স্বপ্নতেও করতে পারে না। ওই সমুদ্রের কথা তুই জানিস না। দীঘা কিংবা গোয়ার বিচে দাঁড়িয়ে সমুদ্র যেমন দেখা যায়, ওটা কিন্তু আসল সমুদ্র নয়। জানি মামা, দীঘার বিচে কিংবা গোয়ার বিচে দাঁড়িয়ে আমরা যে সমুদ্র দেখতে পাই সেটা আসলে সমুদ্রের পাড়ে এসে পড়া সামান্য ঢেউ মাত্র। আসলে গোটা সমুদ্রটা হলো তার চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। যেটুকু আমরা দেখতে পাই তা 1% ও শূন্যের কাছাকাছি ধরা যায়। সমুদ্রের তলায় যে ছোট ছোট তিমি মাছ পাওয়া যায়, তেমন তিমি মাছের পক্ষে বেশ কয়েকটা হাতিকে একেবারে গিলে নেওয়া সম্ভব। তাছাড়া সমুদ্রের জলে এমন কিছু ঝড় কিংবা এমন কিছু ঘূর্ণি মাঝে মাঝে এসে পড়ে যা আমরা কখনোই দেখিনি। সমুদ্রের জলে প্রবল ঝড়ের সময় এমন কিছু জলস্তম্ভ তৈরি হয় যার উপরে যদি কোনো জাহাজ পড়ে, তাহলে সেই জাহাজকেও সেই জলস্তম্ভ আকাশে অনেক দূর পর্যন্ত ছুড়ে দিতে সক্ষম হতে পারে। আর সমুদ্রের তলায় কি কি জীব থাকতে পারে তা সম্পর্কে কেউ কখনোই বলতে পারবে না। আজ পর্যন্ত বিজ্ঞানীরা সমুদ্রের নিচে যত পর্যন্ত সাবমেরিন নিয়ে যেতে পেরেছেন তা অতি সামান্যই। বিজ্ঞানীরা মনে করেন সমুদ্রের তলায় মাত্র 3% তারা এখনো পর্যন্ত আবিষ্কার করতে পেরেছেন, কিন্তু সেই সংখ্যাটাও আসলে ঠিক নাও হতে পারে। কারণ সমুদ্রের তলায় যত গভীরতা পর্যন্ত বিজ্ঞান পৌঁছাতে পেরেছে তার তলাতেও আরো কিছু থাকা সম্ভব। কারণ প্রাচীনকালের সেই দ্বারকা কিংবা আমাদের সবার স্বপ্নের শহর অ্যাটলান্টা হয়তো সমুদ্রের নিচেই কোথাও ঘুমিয়ে রয়েছে। সমুদ্র আসলে এমন একটা জায়গা যা আসলে পৃথিবীর মূল স্তম্ভ। এই গোটা পৃথিবীতে সমুদ্রই হলো প্রধান। তারপরে যে দ্বীপগুলো রয়েছে সেগুলো একটা বিক্ষিপ্ত জায়গা মাত্র পৃথিবীর। গোটা সমুদ্রই কিন্তু একে অপরের সাথে কোনো না কোনোভাবে মিলিত রয়েছে, আর সেটাই কিন্তু এই গোটা পৃথিবীর ভারসাম্য রক্ষা করে আসছে। তাই আমরা অতি সাধারণভাবে সমুদ্রকে যা মনে করি তা সমুদ্র নয়, সমুদ্র আরো অনেক বেশি কিছু। অন্তত আমার তা মনে হয়। এই আকাশের নক্ষত্রে যে রহস্য আছে বলে আমরা ভাবি, তার চেয়েও বেশি রহস্য হয়তো আমাদের ওই সমুদ্রের নিচেও থাকতে পারে। একটানা এতগুলো কথা বলে অজয় কেমন যেন হাঁপাচ্ছিল। তার মুখটা লালচে হয়ে উঠেছে। অভিরূপ আর লালু অবাক হয়ে তাকিয়ে দেখছিল অজয়ের দিকে। এই ছেলেটাকে তাদের যেন হঠাৎ করেই কেমন অচেনা মনে হলো। দীপেশ হালদার কিন্তু যতই শুনছিলেন ততই অবাক হয়ে যাচ্ছিলেন, আর ততই তার মনের মধ্যে একটা ভয় এসে জড়ো হচ্ছিল। ঠিক এমনটাই তো ছিল সেই ছেলেটা। অনেক বছর আগে যে তার লাইব্রেরিতে আসতো,
যার প্রধান আকর্ষণ ছিল সমুদ্র নিয়ে পড়ায়। তারপর একদিন হঠাৎ করে আমিও যাব মামা, আমিও যাব। অনেক সমুদ্রের কাহিনী আজ পর্যন্ত পড়েছি, আর জীবনে এমন কিছু করার ইচ্ছে রয়েছে যেটা কেউ কখনো করতে পারেনি। অতি সাধারণভাবে তো আর এখন কিছু করা যায় না, করেও কিছু করা সম্ভব নয়। তাই অন্তত একটা এমন কিছু করতে চাই যেটা সবার থেকে আলাদা হবে। হ্যাঁ, আমিও যাব, আমিও যাব। ওরা দুজন সঙ্গে থাকলে আমি কোনো কিছুতে ভয় পাবো না। আমিও যাব মামা, আমিও যাব। কিন্তু কিন্তু জাহাজে চড়তে গেলে তো অনেক টাকা লাগবে। লালুর কথা শুনে এবার কিন্তু ওরা তিনজন সামান্য হেসেই উঠল। তারপর দীপেশ হালদার লালুকে বললেন, শুধু টাকা লাগবে না লালু, টাকা ছাড়াও আরো অনেক কিছু লাগবে। তবে সেই সমস্ত কিছুর ব্যবস্থা আমি তোদের করে দিতে পারবো। কিন্তু গালে বন্দর থেকে সমুদ্রে বেরিয়ে পড়ার পর সমস্ত কিছুই তোদের হাতে থাকবে। কিন্তু আরেকটা কথা, কোনো জাহাজ কিন্তু তোদের ওই মাঝ সমুদ্র পথে নামিয়ে দিতে রাজি হবে না, সেটা মাথায় রাখবি। সে ব্যবস্থা আলাদাভাবে করতে হবে। তুমি শুধু আমাদের পথ বাতলে দাও, কিভাবে আমরা ওই গালে বন্দর পর্যন্ত পৌঁছাবো। আমরা যাব মামা, আমরা ওই নীল পাহাড়ের দ্বীপ খুঁজে বার করব। ঠিক যেমন আমরা ফ্রান্সিসের সমুদ্র অভিযানে কাহিনী পড়েছি, ঠিক সেইভাবেই। আর তারপর ওই দ্বীপ খুঁজে বার করব। 1 মিনিট মামা, আচ্ছা ওই গাছে যদি 1000 বছর পর ফুল ফোটে তাহলে? দীপেশ হালদার হঠাৎ করে ওদের দিকে তাকিয়ে রহস্যময় হাসি হাসলেন। তারপর অজয়ের মাথার উপর হাত রেখে বললেন, আমি হিসেব করে দেখেছি, ওই লোকটি যেবার ওই দ্বীপে পৌঁছেছিল তার আগে বইয়ের নাবিক যে বছরে ওই দ্বীপে পৌঁছে সেই ফুল দেখেছিল, তাদের সময়কাল হিসেব করে দেখলে ওই দ্বীপে কিন্তু অমৃত পুষ্প ফোটার সময় এসে গেছে। যে নাবিক অমৃত পুষ্পের কথা লিখেছে সে নিজে কিন্তু ওই ফুল দেখতে পায়নি, দেখেছিল তারও অনেক আগের কোনো নাবিক যে ওই গল্প তাকে শুনিয়েছিল। আসলে আমার মনে হয় গল্পটা জাহাজের নাবিকদের মুখে মুখে প্রচলিত হতে হতে 1000 বছর পর্যন্ত এসেছে। আসলে ওদের মধ্যে কেউই সে ফুল দেখতে পায়নি। এখন তবে যদি কেউ খুঁজে বার করতে পারে সেই ফুল, তাহলে দীপেশ হালদার যে হিসেবটা কি করে বললেন সেটা ওরা কিছুই বুঝতে পারল না। তবে দীপেশ হালদার এবার একটা কাগজ ওদের দিকে বাড়িয়ে দিলেন, আর সেই কাগজটা দেখতে দেখতে ওদের তিনজনের মুখ হা হয়ে গিয়েছিল। মাত্র 1 মাসের মাথায় ওরা বেরিয়ে পড়ল শ্রীলঙ্কার গালে বন্দরের উদ্দেশ্যে। সমস্ত ব্যবস্থা দীপেশ হালদার নিজেই করে দিয়েছিলেন। আসলে তার চেনাশোনা তো খুব একটা কম ছিল না। বাকি যে সমস্ত টাকা পয়সার ব্যবস্থার প্রয়োজন ছিল সেগুলো অজয় অভিরূপ জোগাড় করেছিল। কারণ অজয়ের বাবা আর অভিরূপের বাবা নেহাত কোনো সাধারণ ছাপোষা মানুষ তো নয়। পুলিশের ডিএসপি হলেন অজয়ের বাবা, আর অভিরূপের বাবা হলো একজন বড় সড়ো ইঞ্জিনিয়ার। টাকা পয়সা নিয়ে তাদের কোনো সমস্যা থাকার কথা ছিল না। দীপেশ হালদারের কথা মতো বেশ খানিকটা টাকা এবং সমস্ত কিছু জোগাড় করে নিয়ে ওরা বেরিয়ে পড়ল। গালে পর্যন্ত ওরা ঠিকঠাক ভাবেই এসেছিল, কিন্তু সমস্যা হলো তারপরে। দীপেশ হালদার এই গালেতে একজনের ঠিকানা ওদের দিয়ে দিয়েছিল। শুধু তাই নয়, দীপেশ হালদারের হাতে লেখা একটা চিঠি দিতে বলেছিল এখানকার একজনকে। এই লোকটাকে খুঁজে বার করতে গিয়ে ওরা একটা অদ্ভুত সমস্যায় পড়ল। সেই লোকটা নাকি মাত্র মাসখানেক আগেই মারা গিয়েছে, অথচ ওরা এত দূরে এসে পড়েছে আর এখানকার ভাষাও ওরা ভালোভাবে জানে না। তাহলে এবার কি হবে? গোটা ব্যাপারটা কি তাহলে মাটি হয়ে যাবে? এমন সময় ওদের সামনে যেন দেবদূতের মতন এসে দাঁড়ায় একটা লোক। তোমরা ইন্ডিয়া থেকে আসছো? হ্যাঁ, আমরা ইন্ডিয়া থেকে এসেছি। আসলে আমাদের একটা ছোট্ট জাহাজ প্রয়োজন ছিল, আর আমরা সমুদ্রের বেশ খানিকটা ভিতরের দিকে যাব, আর তারপর আমরা সেখান থেকে ফিরে আসব। কিন্তু এই কাজটা আমরা একটু গোপনে করতে চাই। তুমি যদি আমাদের সাহায্য করতে পারো তাহলে তোমায় বেশ কিছু টাকা আমরা দিতে পারি। দেখো, তোমরা যে সমস্ত কথা বলছো সেটা তো সম্ভব নয় ভালোভাবে। একটা জাহাজের ব্যবস্থা আমি করে দিতে পারি, কিন্তু জাহাজটা বেশ পুরনো। তবে তার জন্য বেশ কিছু টাকা জাহাজের মালিককে আগাম দিয়ে যেতে হবে,
কারণ ওই জাহাজ সমুদ্রে পড়লে তারপর আর ফিরে আসবে কিনা তার কোনো ঠিক নেই। জাহাজ আমি নিজেই চালাতে পারবো, কারণ ওটাই আমার কাজ। কিন্তু সত্যি কথা বলো তো, তোমরা এত দূর থেকে শুধুমাত্র ঘোরার জন্যই এসেছো? আমরা ঘোরার জন্যই এখানে এসেছি। শুনেছি এদিকে কাছাকাছি বেশ কিছু দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলো দেখার জন্যই এসেছি। এমন একটা দ্বীপের মধ্যে আমরা থাকবো যার চারপাশেই সমুদ্রের জল। আসলে একটা নতুন অভিজ্ঞতা করতে চাইছি। ও, তাহলে কিন্তু তোমাদের সমুদ্রের ভেতরে বেশ খানিকটা যেতে হবে। দক্ষিণ পূর্ব কোণ বরাবর গেলে একটা দ্বীপ আছে, তবে সেখানে যাওয়া যাবে না। পশ্চিম দিকে গেলে আর একটা দ্বীপ চোখে পড়তে পারে, তবে সেই দ্বীপটা দেখতে পাওয়া ভাগ্যের ব্যাপার। কেন ভাগ্যের ব্যাপার কেন? একটা দ্বীপের দেখা যদি আমরা ঠিকঠাকভাবে পেতে পারি তাহলেই তো হবে, তাই না? কারণ দ্বীপটা যে কোথায় থাকে তা ঠিক করে বলা যায় না। সব সময় কিন্তু দ্বীপটাকে জলের উপরে দেখা যায় না। অনেকে মনে করে এই দ্বীপটা আসলে একটা আশ্চর্য দ্বীপ। মাঝে মাঝে ওটা জলের তলায় ডুবে যায়। সর্বনাশ, জলের তলায় ডুবে যায়? কিন্তু এমন একটা দ্বীপে থাকাটাও তো তাহলে সত্যি খুব ভয়ের ব্যাপার। দেখো, তোমরা এদিককার লোক নও, তোমরা সমুদ্রের ব্যাপারে যে বেশি কিছু জানো না সেটাও আমি বুঝতে পারছি। আসলে বইপত্র পড়ে সমুদ্রের ব্যাপারে যতটা জানা যায়, সমুদ্র কিন্তু তেমন নয়। সমুদ্র তার চেয়েও বেশি ভয়ানক। আমার বাবা ছিলেন একজন জাহাজ চালক। গোটা জাহাজের কেউ ফিরে আসেনি, তারা যে কোথায় আছে কেউ জানে না। আমাদের এখান থেকে প্রতি বছর অনেকেই সমুদ্রে গিয়ে আর ফিরে আসে না। অনেক জাহাজ ফেরে না, অনেক মানুষ ফেরে না। তাই সমুদ্র খুব একটা ভালো জায়গা নয়। এরপর যদি তোমরা চাও, তোমাদের আমি যাওয়ার ব্যবস্থা করে দিতে পারি। কিন্তু একটা কথা, যদি ওই দ্বীপ খুঁজে পাই তাহলে কিন্তু তোমাদের নামিয়ে দিয়ে আমি ফিরে আসব। সে কি? তাহলে কি করে হবে? আমরা কি আর ফিরবো না? আমরা তো সেখানে সারা জীবনের জন্য থাকার জন্য আসিনি। পুরনো একটা জাহাজ নিয়ে যদি আমরা বের হই তাহলে কারো সহজে সন্দেহ হবে না। কিন্তু নতুন জাহাজ নিয়ে গেলে তাতে ভাড়াও বেশি পড়বে, কিছু লোকজন সঙ্গে নিতে হবে, তাতে তোমাদের খরচাও বাড়বে, আর তোমরা আর সেখানে যেতেও পারবে না, কারণ ওই দিকটায় চট করে কাউকে যেতে দেওয়া হয় না। তাহলে তুমি যেতে চাইছো যে? তুমি যার খোঁজ করছিলে তাকে আমি চিনি। সে নিজে একজন নাবিক ছিল। এমন অনেক দুঃসাহসিক অভিযানে সে গিয়েছিল যা এখনকার আর কেউ যায়নি। তার খোঁজ করছো বোধহয়, শুনেই বুঝতে পেরেছিলাম তোমরা নেহাত সমুদ্র দেখার জন্য আসোনি। তার পিছনে কিছু একটা কারণ আছে, তাই এলাম। আর জাহাজ নিয়ে যদি আমি না ফিরে আসি তাহলে সেই জাহাজ সমুদ্রের বুকে বেশ কিছুদিন ধরে ওভাবে রাখা সম্ভব নয়। তবে হ্যাঁ, যদি জাহাজ রাখার জন্য ভালো জায়গা পাই তাহলে নিশ্চয়ই আমি ওখানে থাকব। সেদিন রাতেই ওদের যাত্রা শুরু করার কথা ছিল। লোকটা ওদের জাহাজে তুলে দিয়েছিল। ওদের বলেছিল রাতের বেলা ওরা যাত্রা শুরু করবে। ওরা সেই মতো জাহাজে অপেক্ষা করছিল। গোটা ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে, তাই ওদের জাহাজটা বন্দর থেকে একটু বাইরের দিকেই বাঁধা ছিল। কিন্তু রাত হতেই একটা কালো চাদর গায়ে দেওয়া কে যেন জাহাজে ডেকে উঠে আসে। তারপর ওদের কোনো কথা বলতে না দিয়ে জাহাজের নাবিকের ঘরে গিয়ে জাহাজ চালাতে শুরু করে। জাহাজটা খুব একটা বড় না হলেও ওদের কাছে জাহাজে ওঠা আর থাকার ব্যাপারটাই প্রথমে ঘটছে। তাই ব্যাপারটা আচমকা ঘটে যাওয়ায় অজয় তড়িঘড়ি জাহাজের কেবিনের দিকে এগিয়ে গিয়ে বলে, কি ব্যাপার? তুমি কে? আর এভাবে তুমি জাহাজ নিয়ে কোথায় যাচ্ছ? চুপ করে বসে থাকো, এখন কোনো কথা বলো না। যা করছি তোমাদের ভালোর জন্যই করছি। আমাদের ভালোর জন্য? আমাদের কোথায় যাওয়ার কথা আছে তা তুমি জানো? আর তাছাড়া যে আমাদের জাহাজে করে নিয়ে যাবে সে না আসা পর্যন্ত তুমি... হঠাৎ করে কেবিন ঘরের দিক থেকে কালো চাদর পরে থাকা সেই অপরিচিত মানুষটা এগিয়ে এলো। তারপর ওদের সামনে দাঁড়িয়ে মুখের কাপড় সামান্য সরাতেই বোঝা গেল সেই অপরিচিত মানুষটা একজন মেয়ে। তবে তার হাতে ধরা রয়েছে একটা চকচকে ধারালো ছুরি। সেই ছুরিটা লালুর গলার সামনে ধরে ছুরিটা ঘোরাতে ঘোরাতে মেয়েটা চাপা গলায় বলল, আমি যেটা বলছি সেটা চুপচাপ শোনো। যদি না শোনো তাহলে কিন্তু তোমাদেরই বিপদ বাড়বে। তার মানে এসব কি হচ্ছে? আর তুমি ছুরি নিয়ে? পেছন থেকে একটা গলা বলে উঠল, হ্যাঁ, ছুরি চালানোর যদি প্রয়োজন হয় তাহলে ছুরি চালাতেও কিন্তু আমাদের হাত কাঁপবে না। আর আমরা জানি তোমরা কোথায় যাচ্ছ।
আমরা বাইরের কাউকে ওই ফুল নিতে দেব না। এই কথায় অভিরূপ, অজয় আর লালু কেমন যেন অবাক হয়ে গেল। ওদের দেখে মনে হয় না ওরা খুব বড়, লম্বায় প্রায় ওদের কাছাকাছি, আর ওদের মধ্যে একজন মেয়ে আর একজন ছেলে। দুজনেরই গোটা শরীর কালো কাপড়ে ঢাকা। এবার ছেলেটা ওদের দিকে এগিয়ে এলো। জাহাজ ততক্ষণে বন্দর থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে। বন্দরের দিকে তাকাতে ওরা দেখতে পেল যেখানে ওদের জাহাজটা দাঁড়িয়েছিল সেইখানে দাঁড়িয়ে কে যেন সমুদ্রের দিকে তাকিয়ে হাত নাড়াচ্ছে। তার মানে তোমরা বলছো যে লোকটা আমাদের জাহাজে নিয়ে আসার কথা বলছিল সে লোকটা ভালো নয়, ও ওই দ্বীপে গিয়ে ওই অমৃত পুষ্প চুরি করতে চায়। কিন্তু তোমরা কারা? আমরা প্রথম থেকেই তোমাদের ওপর নজর রেখে চলেছি। যেই দেখলাম তোমরা পিকাসোর সাথে কথা বলছো তখনই বুঝতে পারলাম ও তোমাদের নিয়ে তোমাদের টাকায় জাহাজ কিনে ওই দ্বীপে যেতে চায়। তোমরা ওকে নিয়ে গেলে বড় ভুল করতে। ওখান থেকে অমৃত পুষ্প চুরি করে তারপর তোমাদের সবাইকে ওখানেই খুন করে ও ফিরে আসতো। কিন্তু তোমরা যে আমাদের সাথে খারাপ কিছু করবে না তা কি করে বিশ্বাস করব? আর তোমাদের আমরা বিশ্বাস করবই বা কেন? তোমরা আমাদের বিশ্বাস নাই করতে পারো, কিন্তু ওই দ্বীপের অমৃত পুষ্প আমরা খারাপ কারোর হাতে পড়তে দেব না। তবে ওই দ্বীপটা কিন্তু সবাই খুঁজে পায় না। ওই দ্বীপ খুঁজে পাওয়া সহজ ব্যাপার নয়। জাহাজ পাবো কোথায়? জাহাজ কেনার টাকা তো আমাদের নেই। তবে জাহাজ চালানো আমরা অল্প স্বল্প শিখেছি, আর সেই জাহাজটা আমরা ঠিক চালিয়েও নিয়ে যেতে পারবো। কিন্তু ওই দ্বীপ পর্যন্ত যেতে পারবো কিনা সেটা জানি না। পিকাসো কিন্তু এত সহজে ছেড়ে দেবে না আমাদের। ও কিন্তু আমাদের পিছু পিছু ঠিক আসবে। তার আগে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এগিয়ে যেতে হবে। কিন্তু আমরা যাব কোন দিকে? যাত্রা শুরু করার প্রায় 3 দিনের মধ্যেও কিন্তু ওরা দ্বীপটা খুঁজে পায়নি। যে অঞ্চল দিয়ে ওরা ঘুরছিল সেখানেই ওই দ্বীপটা থাকার কথা। ওদের জাহাজটা খুব একটা বড় নয়, মাঝারি আকারের, বেশ বড় সড়ো লঞ্চ কিংবা স্পিড বোটের মতনই বলা যায়। সেটা নিয়ে ওরা রওনা হওয়ার আগে বন্দরের অনেকেই ওদের দেখছিল, কিন্তু সমস্ত ব্যবস্থা ওই লোকটাই করে রেখেছিল। গোটা 2 দিন মাঝখানে কেটে গেল। রাতের বেলা সমুদ্রে যে কেমন ঠান্ডা সেটা ওরা এই প্রথমবার বুঝতে পারল। ওদের সাথে ব্যাগপত্র ছিল। ব্যাগপত্রের গরম জামা কাপড় থেকে শুরু করে আরো অনেক কিছু দরকারি জিনিসপত্র ছিল। কিন্তু সেই সমস্ত থাকার পরেও ওরা বিপদে পড়ল যখন সমুদ্রের ঝড় তুফানে পরিণত হলো। জাহাজের স্টিয়ারিং এ হাত রেখে কাঁপা কাঁপা গলায় মিকা বলল, তোমরা তোমরা জাহাজের খোলের নিচে গিয়ে অপেক্ষা করো। ঝড় কমলে তারপর তোমরা বাইরে এসো। এখন শুধু শুধু এখানে থাকলে তোমাদের অসুবিধা হবে। এ তুমি কি বলছো? আমরা তো আর ডেকের নিচে চুপ করে শান্তিতে বসে থাকার জন্য সমুদ্রে আসিনি। আমরা সমুদ্রে এসেছি সমস্ত কিছু দেখব বলে, আর এতে আমাদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু কিন্তু লালু কোথায়? লালুকে তো দেখতে পাচ্ছি না। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে মেয়েটি চিৎকার করে বলেছিল, তাড়াতাড়ি যাও, ওকে দেখো। জাহাজটা যেভাবে বারবার হেলে পড়ছে তাতে সমুদ্রে পড়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। কথাটা শুনে অভিরূপ আর অজয় ছুটে গিয়েছিল ছোট জাহাজটার ডেকের দুদিকে, কিন্তু লালুকে কোথাও দেখতে পারছিল না ওরা। চিৎকার করে ওরা দুজনে সেই ঝড় বৃষ্টির মধ্যে ডেকে চলেছিল লালুকে। ঝড়ের সাথে এবার বৃষ্টি শুরু হয়েছিল। গোটা সমুদ্রের চারপাশটা কেমন যেন কালো অন্ধকার হয়ে এসেছে। ওই কালো কাপড় পরিহিত কম বয়সী মেয়েটি যে ঠিক কতটা দুঃখ সেটা এবার ওরা বুঝতে পেরেছিল। স্টিয়ারিং হাতে ধরে যেন মূর্তির মতন চুপ করে দাঁড়িয়েছিল সে। জাহাজের স্টিয়ারিং থাকার জায়গাটা চারপাশে কাঁচ দিয়ে ঘেরা। স্টিয়ারিং এর ঘরটা কাঠের ঘর বলা যেতেই পারে। সেখানে দাঁড়িয়ে বাইরের দিকে তাকিয়ে সে একভাবে স্টিয়ারিং ঘোরাচ্ছিল। এই অবস্থায় জাহাজ চালানো যায় না, তাই ইঞ্জিন বন্ধ রাখতে হয়েছিল। একভাবে তাকিয়ে সমুদ্রের দিকে দেখতে দেখতে সে জাহাজ চালাচ্ছিল। ঠিক তখনই লালুর চিৎকারটা শোনা যায়, এই যে দাদা, আমি এখানে, দাদা আমি এখানে। চিৎকারটা শুনে ওরা দুজন ঝুঁকে পড়ল জাহাজের এক ধারে। আর তখনই ওদের চোখে পড়ল সেই হাড় হিম করা দৃশ্যটা। একটা দড়ি কোনো রকমে হাতে জড়িয়ে ধরে জাহাজের একপাশে ঝুলিয়ে রয়েছে লালু। জাহাজটা যখন সেদিকে কাত হচ্ছে তার গোটা শরীরটা চলে যাচ্ছে সমুদ্রের জলের তলায়।
আবার জাহাজটা অন্য পাশে কাত হলে সে ছিটকে উঠে এসে জাহাজের গায়ে একটা বাড়ি খাচ্ছে। তবে লালু অ্যাথলেটিক করা ছিল, তাছাড়া উপস্থিত সময় কিভাবে বুদ্ধি ধরে রাখতে হয় সেটা সে জানে। তাই জাহাজটা যখনই হেলে পড়ে তাকে জাহাজের গায়ে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, ঠিক তখনই সে দুটো পা দিয়ে জাহাজের গায়ে একটা ধাক্কা মেরে পেছনের দিকে সরে যাচ্ছে। অভিরূপ আর অজয় মিলে সেই জাহাজের দোলানি আর ঝড় বৃষ্টির মধ্যে লালুকে তুলে আনার চেষ্টা করলো। ঠিক তখনই নালিন অদ্ভুতভাবে গায়ে একটা দড়ি বেঁধে জাহাজের একপাশে রেলিং বেয়ে নামতে লাগলো নিচের দিকে। তারপর এক সময় নালিন আর লালু দুজনে মিলে উঠে এলো উপরে। তারপর অভিরূপ, অজয় আর লালু মিলে গিয়ে ঢুকলো জাহাজের সামনের দিকে স্টিয়ারিং এর রুমে। বেশ কিছুক্ষণ পরে অবশ্য সমুদ্রের এই অশান্ত পরিবেশ থেমে এলো। জাহাজটা আস্তে আস্তে চলছিল সোজাসুজি দক্ষিণ পশ্চিম কোণে, কিন্তু এই ঝড়ের ধাক্কায় যে জাহাজ কোন দিকে ঘুরে গিয়েছিল তা ভালোভাবে বোঝা যাচ্ছিল না। ওদের কাছে কম্পাস ছিল বটে, কিন্তু সেই কম্পাসটাও মাঝে মাঝে যেন ব্যাগর ব্যাগ করছিল। একসময় মেয়েটা বলল, কম্পাস দেখে তো মনে হচ্ছে আমরা উত্তর পূর্ব কোণ থেকে সামান্য পশ্চিম দিকে বেঁকে গিয়েছি। সমুদ্রের জলে কিন্তু এই সামান্য 1 ইঞ্চিটাও অনেক বড় ব্যাপার। একটা দিক ধরে যাত্রা শুরু করে সামান্য 1 ইঞ্চি বেঁকে গেলে অন্য কোনো এক স্থানে গিয়ে পৌঁছতে হবে। কিন্তু এতদিন হয়ে গেল সেই দ্বীপটার তো কোনো চিহ্নই পেলাম না। ম্যাপ যা বলছে তাতে সেই দ্বীপটা এই যে এখানে আমাদের জাহাজটার যেদিকে চলেছে তার থেকে সামান্য পশ্চিম দিকে থাকার কথা। যদি আমাদের ওই নীল পাহাড়ে পৌঁছানোর থাকে তাহলে নিশ্চয়ই আমরা ওটা খুঁজে পাবো। তুমি চলো, তুমি ওই দিকেই চলো। ওরা ওই ডেকের মধ্যে ঘুমিয়ে পড়েছিল কোনোভাবে। পরদিন সকালে মিকার চিৎকারে যখন ওদের ঘুম ভাঙল, তখন অজয় শুনতে পেলে মিকা চিৎকার করে বলছে, দেখো সামনের দিকে তাকিয়ে, দেখো সমুদ্রের দানব। মিকার কথায় সকলেই উঠে দাঁড়িয়ে সামনের দিকে তাকিয়ে দেখল। সত্যি সমুদ্রের দানব। মনে হচ্ছে চারিদিকে নীল সমুদ্র কেমন যেন রোদের আলোয় চকচক করছে, আর সেই চকচকে রোদের আলোর মধ্যে একটা দিক থেকে সমুদ্রের জলরাশি বহুতল বাড়ির মতন উঁচু হয়ে আস্তে আস্তে এগিয়ে আসছে ওদেরই দিকে। বড় একটা ঢেউ বলে মনে হচ্ছে। এমন একটা ঢেউ যদি আমাদের জাহাজে এসে পড়ে তাহলে তো জাহাজ আর বাঁচবে না। এভাবে জাহাজ চালিয়ে ওখান থেকে আমরা বেঁচে ফিরতে পারবো না, কিন্তু তাতে আমাদের দিক ভুল হতে পারে। আমরা যেদিকে যাচ্ছি সেদিক থেকে অন্য দিকে চলে যেতে পারি। তাছাড়া তো এখন কিছুই করার নেই। লালু, অভিরূপ, তোরা জাহাজের খোলের ভেতরে গিয়ে বস, আমরা দেখছি কি করা যায়। মিকা, তুই নিচে যা, আমি জাহাজ চালাচ্ছি। আমার সঙ্গে অজয় থাকলেই হবে, বাকিটা তোরা দেখে নি। দেখতে দেখতে সেই জলের দানব এসে পড়লো জাহাজের একদম কাছাকাছি। ওরা প্রাণপণে জাহাজটাকে অন্যদিকে ঘুরিয়ে নিয়ে গেল বটে, কিন্তু শেষ রক্ষা হলো না। জলের দানবের একটা ঝাপটায় ওদের জাহাজটা একেবারে উঠে পড়লো জলস্তম্ভের উপরে। তারপর যেভাবে নিচে ঝাঁপিয়ে পড়লো, মনে হচ্ছিল জাহাজটা এক্ষুনি মোচার খোলের মতো ভেঙে যাবে, কিন্তু সেটা হলো না। কোনো রকমে জাহাজটা টাল খেতে লাগলো। ঠিক তখনই নিচ থেকে লালু বলে উঠল, জাহাজের নিচের ফুটো দিয়ে জল উঠছে। এই ভয়টাই ওরা পেয়েছিল। তবে জল খুব বেশি উঠছে না, অল্প অল্প উঠে আসছে। জাহাজের খোলের ভেতরেই বালতি ছিল, সেই বালতি দিয়ে ওরা তিনজনে মিলে জল ফেলতে লাগলো আবারও সমুদ্রে। সামান্য ফুটো থাকার জন্য জাহাজের গতিবেগ কমে এসেছিল। কোনো রকমে ওরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল বটে, কিন্তু জাহাজ কোথায় যাচ্ছে তা কিছুই ওরা জানে না। এইভাবে আরো 2 দিন কেটে গেল। ওদের সাথে যা খাবার ছিল তাও প্রায় শেষ হয়ে এসেছে। সেদিন রাত হয়ে এসেছে। ওরা ক্লান্ত হয়ে জাহাজের ডেকেই শুয়ে পড়েছিল। জাহাজ চলছিল নিজের মতোই একইভাবে। জাহাজের কেবিনের ভেতরে একপাশে দাঁড়িয়ে নালিন তীক্ষ্ণ চোখে সামনের দিকে তাকিয়েছিল। হঠাৎ নালিনের মনে হলো চারপাশটা কেমন যেন সাদা কুয়াশায় ভরে যাচ্ছে। সাদা কুয়াশায় আর কিছুই দেখা যায় না। জাহাজ কোন দিকে চলেছে, কোথায় যাচ্ছে তার কিছুই বোঝা যায় না। এমন অবস্থায় যদি জাহাজ ডুবো পাহাড়ের সাথে ধাক্কা লাগে কিংবা সামনে যদি কোনো কিছুর সাথে ধাক্কা লাগে, সেটাও বোঝা যাবে না। নালিন আর অপেক্ষা করল না, তাড়াতাড়ি ডেকে এসে অজয়কে ডেকে তুলল। অজয় উঠে দাঁড়ালো। কাচের ঘেরাটো ভেদ করে বাইরের দিকে তাকিয়ে দেখা গেল বেশ খানিকটা দূরে
একটা সাদা কুয়াশা মতন কিছু একটা দেখা যাচ্ছে। চারপাশে গোটা সমুদ্রে সেই সাদা কুয়াশা ছাড়া আর কিছুই নেই। আকাশের রংটাও সাদা, চারপাশটাও সাদা, চারিদিকে যেন কেউ সাদা রঙের একটা চাদর ফেলে রেখেছে। আর তার মধ্যে কানে এলো একটা অদ্ভুত শব্দ। আর ওই কুয়াশার চাদর দেখে এবার যেন একটা আশার আলো ফুটে উঠল অজয়ের মনে। একবার ডেকের দিকে তাকিয়ে দেখলো মিকা, লালু, অভিরূপ সবাই ক্লান্ত হয়ে ঘুমিয়ে রয়েছে। তাই অজয় তাদের কাউকে আর জাগাল না। অজয়ের মুখে ততক্ষণে একটা হাসি ফুটে উঠেছে। সেটা দেখে নালিন বলল, কি ব্যাপার, এমন কুয়াশার মধ্যে পড়ে গেছি আমরা, আমি তো কিছুই বুঝতে পারছি না, আর তুমি হাসছো? যতবার ওই দ্বীপ কেউ খুঁজে পেয়েছে ততবারই সেটা খুঁজে পাওয়ার আগে তারা সবাই কুয়াশার মধ্যে পড়েছে। আরে হ্যাঁ, এই কথাটা আমিও শুনেছিলাম ওই বুড়ো নাবিকের কাছ থেকে। হ্যাঁ, কথাটা আমিও শুনেছি। ওই দ্বীপ নাকি কুয়াশা দিয়ে ঘেরা। ওই দ্বীপটাকে যেমন বাইরে থেকে দেখা যায় না, তেমন ওই দ্বীপ থেকে বাইরের সমুদ্রেরও কিছুই দেখা যায় না। কিন্তু কথাটা বলতে বলতেই কিন্তু নালিনের মুখ কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল। সে বলল, আর একটা কথাও শোনা যায় অজয়, ওই কুয়াশার ভিতর দিয়ে ওপারে যাওয়াটা কিন্তু এতটা সহজ নয়। ওর কুয়াশার ভিতরেই সমুদ্রের সেই ঝড়, আর সেই ঝড়কে আমাদের এখানকার লোকে বলে প্রেতের ঝড়। তা পেরিয়ে ওদিকে যাওয়া নাকি মৃত্যুর সামিল। আর একটা কথাও আমি শুনেছি, ওই দ্বীপে নাকি অনেক বছর ধরে আত্মারা বসবাস করে, আর সেই আত্মা ওই গাছ পাহারা দেয়। কিন্তু মামা তো এইসব কথা বলেনি আমায় এখানে আসার আগে। মামা আমায় একটা কাগজের ম্যাপ দিয়েছিল, যেটা দেখলে ওই নীল পাহাড়ের ঠিক কোথায় গাছটা আছে সেটা বোঝা যায়। আর বলেছিল ওই গাছ পাহারা দেওয়ার জন্য ওখানে কিছু একটা থাকতে পারে। তবে আত্মার কথা মামা কিছু বলেনি। তোমার কি মনে হয় অমন একটা দ্বীপ এতদিন ধরে লোকের চোখের আড়ালে আছে কি করে? ধরো ওই পাহাড়ে কেউ যদি চলেও যায় আর ওই গাছটা খুঁজে বার করে ওখান থেকে অমৃত পুষ্প নিয়ে চলে আসবে, তাহলে অনেকেই ওখানে চলে যেতে পারতো। তোমার কি মনে হয় এটা এত সহজ? এটা তুমি বিশ্বাস করো অজয়? না, করি না। কিন্তু অজয় আরো কিছু বলতে যাচ্ছিল, ঠিক তার আগেই একটা গুলি এসে তার মাথার ওপর দিয়ে গিয়ে লাগে কেবিনের এক পাশে। গুলির শব্দে ততক্ষণে ডেকের উপর সবাই উঠে পড়েছে। আর ঠিক তখনই দেখতে পায় সাদা কুয়াশা ভেদ করে তাদের পিছু পিছু আসছে আরো একটি জাহাজ। সেই জাহাজের দিক থেকে চিৎকার চেঁচামেচি ভেসে আসছে। তাদের হাতে আলো রয়েছে, এমনকি বন্দুক পর্যন্ত রয়েছে। বন্দুকের গুলির শব্দ মাঝে মাঝে ছিটকে আসছিল কানে। গুলিগুলো ওদের মাথার উপর দিয়ে যাচ্ছে। বহু দূর থেকে একটা চিৎকার শোনা যাচ্ছে, সর্বনাশ! পিকাসো পিকাসো এসে পড়েছে এখানে। আমি জানতাম, আমি ঠিক জানতাম ও আমাদের এত সহজে ছাড়বে না। ও আমাদের পিছু নেবেই। আধো কুয়াশার মধ্যে ওরা ভালোভাবে কিচ্ছু দেখতে পাচ্ছে না। অজয় চিৎকার করে ডাকতে থাকে অভিরূপকে, আর তখনই অভিরূপের সাড়া পাওয়া যায় খানিকটা দূর থেকে। কিন্তু তার শব্দটা কেমন যেন বুঝে আসতে শুরু করেছে। মিকা ভয় পাওয়া গলায় বলে, অভিরূপ তো জলে পড়ে গিয়েছে। কথাটা শুনে নালিন আর অপেক্ষা করে না। ততক্ষণে কুয়াশা আরো ঘন হতে শুরু করেছে। সেই কুয়াশার মধ্যে কিছুই দেখা যায় না। নালিন এগিয়ে যায় জাহাজের পেছনের দিকে। তারপর একটা ঝপ করে শব্দ, আর কিচ্ছু নেই। ওরা তিনজন তাড়াতাড়ি ডেকের ভেতরে এসে ঢোকে। ঠিক তখনই ওদের পাশাপাশি এসে পড়ে একটা জাহাজ। সেই জাহাজ থেকে চিৎকার করে পিকাসো বলে, তোমরা ভুল করছো, তোমরা ভুল করছো। ওই জাহাজ নিয়ে কিন্তু এই কুয়াশার ভেতরে ঝড় পেরিয়ে যাওয়া যাবে না। তোমরা আমাদের জাহাজে চলে এসো, তাহলে ভালোভাবে ওখান থেকে যেতে পারবে, না হলে কিন্তু জাহাজ ডুবে যাবে। ওদের জাহাজের তলায় এমনিতেই ফুটো হয়েছিল, তাই ওরা একবার তাকালো মিকার দিকে। মিকা ধরা গলায় বলল, এই জাহাজ নিয়ে কিন্তু আমরা ওই দ্বীপে কোনোভাবে যেতে পারবো না, তাই আমাদের ওদের জাহাজে যেতেই হবে। কিন্তু অভিরূপ আর নালিন কোথায় গেল? ওরা সমুদ্রের জলে যদি... নলিন যে অভিরূপকে বাঁচানোর জন্য জলে ঝাঁপিয়ে পড়েছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এভাবে ওকে বাঁচাবে কি করে? আর সামনে যদি ওরা ঝড়ের মুখে পড়ে তাহলে? ততক্ষণে পাশের জাহাজটা ওদের একদম কাছাকাছি এসে পড়েছে।
কুয়াশার মধ্যে জাহাজে জ্বলতে থাকা মশালের আলোয় ওরা বুঝতে পারে সত্যি ওটা পিকাসোর জাহাজ। তবে পিকাসো ছাড়াও ওই জাহাজে আরো কয়েকজন রয়েছে। তোমরা চলে এসো অজয়, তোমরা চলে এসো। আর আমি জানি মিকা, তুইও আছিস ওই জাহাজে। এই জাহাজে চলে আয় বলছি, তোদের ভালোর জন্যই বলছি। দেখো, এখন ওদের জাহাজে চলে যাওয়াটাই ভালো, না হলে এই জাহাজে থাকলে আমাদের ডুবে মরতেই হবে। ওই জাহাজে এখন চলে যাই, তারপর না হয়। বাধ্য হয়ে ওরা তিনজন পিকাসোর জাহাজে গিয়ে পড়তেই পিকাসো কিন্তু ওদের বন্দি করে ফেলে। হাসতে হাসতে পিকাসো ওদের মুখের সামনে এসে বলে, কি ভেবেছিলি মিকা, তুই ওদের নিয়ে এভাবে পালিয়ে যেতে পারবি? আমি ওদের তো এই দ্বীপেই নিয়ে আসতাম, তারপরে এই দ্বীপে ওদের সাহায্যে ঘুরে ঠিক ওই গাছটা খুঁজে বার করতাম। তারপর ওই অমৃত পুষ্প চুরি করে নিয়ে ওদের সবটাকে ওই দ্বীপের বালিতে ডুবিয়ে মারতাম। নেহাত ওদের কাছে ওই ম্যাপটা আছে, যাতে নীল পাহাড়ের কোথায় ওই গাছটা আছে সেটা লেখা আছে। এই ছেলে, তাড়াতাড়ি দে ওই ম্যাপটা আমায় দে, নইলে এই ছেলেটার মাথায় এক গুলিতে উড়িয়ে দেবো। জাহাজে আসার পর লালুর দুবার বমি হয়েছিল। আসলে জাহাজে চড়ার অভিজ্ঞতা ওদের নেই। লালু কেমন যেন এলিয়ে পড়েছিল। তার মাথায় বন্দুক রেখে রাগে গর্জন করতে থাকে পিকাসো। ওদের পেছনে দাঁড়িয়ে থাকা আরো 2-3 স্থানীয় লোক হাতে অস্ত্র নিয়ে অদ্ভুতভাবে হেসে চলেছে। অজয় বুঝতে পারে এখন কিছুই করা যাবে না, তাই বলে, বেশ, আমাদের তোমরা ছেড়ে দাও। এই জাহাজ থেকে তো আমরা পালিয়ে কোথাও যেতে পারবো না। ম্যাপ আমরা তোমাদের দেব, তবে এই ম্যাপ তোমরা বুঝতে পারবে না। আমরা তোমাদের নিয়ে যাব সেখানে, সেটাই ভালো হবে না? তাছাড়া আমরা যদি পালাতে চাইও, তাহলেও সমুদ্রে কোথায় পালাবো বলো তো? দেখ, যদি পালানোর ধান্দা করিস তাহলে সবকটাকে কিন্তু গুলি করে মারবো। আর যদি পালানোর ধান্দা না করিস তাহলে ওই অমৃত পুষ্প আমার হাতে পেয়ে গেলে তোদের দুজনকে ছেড়ে দেবো। তবে মিকা, তোকে কিন্তু আমি ছাড়বো। মিকার একদম মুখের সামনে এসে দাঁড়িয়েছিল পিকাসো। মিকা তার কথা শুনে নিজের মুখ থেকে একদলা থুতু তার মুখে ফেলে দিয়ে বলে, তোর হাতে ওই ফুল তুলে দেওয়ার আগে আমি নিজে মরে যাব, কিন্তু তোকে আমি ওই ফুল নিতে দেব না। পিকাসো এই ঘটনায় কেমন হতবাক হয়ে গিয়েছিল। তার লোকেরা হৈ হৈ করে এগিয়ে এসেছিল মিকার দিকে। পিকাসো বন্দুক তুলে তার বাঁট দিয়ে একটা বাড়ি মারে মিকার একটা হাতে। মিকা যন্ত্রণায় কোঁকিয়ে ওঠে। আরো একটা বাড়ি মারতে যাচ্ছিল তার মাথায়। ঠিক তখনই অজয় বলে, ও আমাদের বন্ধু, ওকে যদি তোমরা আর মারো তাহলে আমরা কিন্তু তোমাদের ওখানে নিয়ে যাব না। ওই ম্যাপ আমার কাছে নেই, ম্যাপটা আমি মুখস্থ করে রেখেছি। যদি আমার বন্ধুদের তোমরা কোনো ক্ষতি করো তাহলে। পিকাসোর মুখটা আনন্দে যেন চকচক করে ওঠে। সে কাঁটা কাটা গলায় দাঁতে দাঁত চেপে বলে, তুলে নে, ওদেরকেও নিয়ে চল, সবাইকে নিয়ে চল। তারপর ওই অমৃত পুষ্পের পাহারাদার প্রেতের কাছে ওদের বলি দেব। কথাটা শুনে ওরা চমকে ওঠে, কিন্তু অজয় ইশারায় মিকাকে চুপ করে থাকতে বলে। একটু পরেই পিকাসোর দলের লোকেরা টানাটানি করে অভিরূপার নালিনকে তুলে আনে। তাদের পেটে জল ঢুকেছে, তারা অজ্ঞান হয়ে গেলেও বেঁচে আছে। এটা দেখে সকলে খুশি হয়। 5 জনকে পাশাপাশি বেঁধে রাখা হয়। একমাত্র অজয়ের হাত খুলে ওকে কিছু খাবার দেওয়া হয়েছিল। অজয় সেই খাবারই বাকিদের অল্প অল্প করে খাইয়ে নিজেও কিছু খেয়েছে। তারপর সবার সাথে কথা বলে একটা সিদ্ধান্ত নিয়েছে, ওই দ্বীপ পর্যন্ত পৌঁছানোর আগে কোনো কিছুই করার প্রয়োজন নেই, কারণ ওদের কাছে অস্ত্র আছে। তাছাড়া এখানে সমুদ্রে এই জাহাজ ছাড়া ওদের কোনো গতি নেই। আর যা হবে ওই দ্বীপে নামার পর। দ্বীপের দেখা নেই। দেখতে দেখতে আরো 5 দিন কেটে গেল। এদিকে ওরা যা খাবার এনেছিল তার সবটাই শেষ হয়ে আসতে চলেছে। কুয়াশা মাঝে মাঝে কমছে, মাঝে মাঝে বাড়ছে, কিন্তু একেবারে শেষ হচ্ছে না। সেদিন সন্ধ্যের দিকে ওদের জাহাজ পড়ল ভয়ঙ্কর সেই ঝড়ের মুখে। এমন ঝড় যে জাহাজ ঠিক রাখাই মুশকিল। কতগুলো লোক জাহাজের ইঞ্জিন বন্ধ করে দাঁড় টেনেও কোনোভাবে জাহাজকে সামাল দিতে পারে না।
জাহাজ একবার এদিকে হেলে পড়ে তো আর একবার অন্যদিকে। ওদের সবার দড়ি বাঁধা ছিল, একমাত্র অজয়ের দড়ি খোলা ছিল। অজয় কোনো রকমের রেলিং ধরে নিজেকে সামাল দিতে দিতে দেখতে পাচ্ছিল ঝড়ের তাণ্ডব। মাথার উপর যেন বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে। একটা অবাক করা দৃশ্য এই যে সে কিছুতেই বুঝতে পারল না একটু আগে পর্যন্ত আশপাশটা শান্ত ছিল, হঠাৎ করে এখানটায় এমন ঝড় বৃষ্টির তাণ্ডব শুরু হলো কি করে। আরো কিছু ভাবতে যাবে তার আগেই দেখতে পেল অজয় একটা প্রবল হাওয়ার ঝাপটা যেন জাহাজটাকে একটা কাগজের মতো উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে প্রবলভাবে। জাহাজের জিনিসপত্র সবকিছু ছিটকে গিয়ে পড়তে লাগলো এদিকে ওদিকে, সবকিছু ধোঁয়াশার মতন হয়ে এলো ওদের চোখের সামনে। ওরা বুঝলো হয়তো এটাই ওদের শেষ যাত্রা। সূর্যের আলো চোখে এসে পড়তেই চোখ খুলে অজয়। বুঝতে পারে ওরা একটা দ্বীপে এসে পড়েছে ভাসতে ভাসতে, আর রাতেই হয়তো সেই জাহাজ ডুবি হয়েছে। ভাগ্যক্রমে তারা 5 জন এখানে এই নীল পাহাড়ের দ্বীপে এসে পড়েছে। অজয়ের চোখটা চিকচিক করে উঠল। আস্তে আস্তে সবারই জ্ঞান ফিরল, তবে লালুর জ্ঞান ফিরলেও সে শুয়ে কেমন যেন ছটফট করছিল। লালুকে ধরে দাঁড় করাতে যেতেই তার শরীরের মধ্যে থেকে লাল লাল পোকার মতো কিছু 2-1টা উঠে এলো ওদের হাতে। এবার ওরা বুঝতে পারলো কেন লালু এইভাবে ছটফট করছে। আসলে ব্যথা এসে ছটফট করছে না, সেই লাল রঙের ছোট্ট ছোট্ট অদ্ভুত পোকাগুলো গায়ের উপর ওঠার সাথে সাথে গোটা শরীরে কেমন যেন একটা শিরশিরে ভাব অনুভূত হচ্ছিল লালুর গায়ে। ওরা বুঝতে পারছিল এই পোকাগুলোর বোধহয় অনেকগুলো পা রয়েছে। সেই পা গায়ের উপর দিয়ে যাওয়ার সময় অদ্ভুত শিরশিরে ভাব হয়। প্রচন্ড হাসি পেল ওদের। এবার ওরা বুঝতে পারলো লালু যন্ত্রণায় ছটফট করছিল না, সে ছটফট করছিল সুরসুরি লাগায়। কতগুলো অমন পোকা যদি শরীরের উপরে ওঠে তাহলে ঠিক যে পরিমাণ সুরসুরি অনুভূত হয় সেটা কোনো যন্ত্রণার চেয়ে কম কিছু নয়। ওরা তাড়াতাড়ি সেটা হাত থেকে ঝেড়ে ফেলে দিল। তখনই অভিরূপ দেখতে পেল একটা পোকা উড়ে গিয়ে জলের কাছে পড়তে কেমন যেন ফট করে একটা শব্দ হলো। কোনো রকমে লালুকে সেখান থেকে ছাড়ানো গেল। তারপর আবার নতুন জামা পরে ওরা সেখান থেকে সামনের দিকে রওনা দিল। একটু ভয় পাওয়া গলায় লালু বলল, লাল লাল পোকাগুলোকে ঠিক কিন্তু ওই শুঁয়োপোকার মতো মনে হচ্ছিল। প্রথমে তো আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তারপর দেখলাম পিঁপড়ের মতো কিলবিল করে সারা গায়ে উঠছে। উফ মামা ঠিকই বলেছিল, ওই সমুদ্র খুব সহজ জায়গা নয়, তার উপর আবার এমন একটা দ্বীপ। বাবা। ঠিক তখনই ওরা শুনতে পেল সেই শব্দটা। একটা ঘর ঘর করে অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে। শব্দটা শোনার সাথে সাথেই গাটা কেমন যেন একবার কেঁপে উঠল থরথর করে। চুপ করে দাঁড়িয়ে অজয় একটু অবাক গলায় বলল, ওটা কিসের শব্দ বলো তো? এর আগেও একবার শুনেছি। এমন একটা শব্দ কিসের হতে পারে? আর এই গোটা দ্বীপ এমন জনপ্রাণী শূন্য কেন? আমার মনে হয় কোনো কারণে এখানে কোনো জনপ্রাণী থাকতে পারে না। যাক, আমাদের মাথার উপর বেশ কয়েকটা পাখি উড়ছে, কিন্তু এই দ্বীপে নেমে আসছে না কোনো একটা কারণে। এই দ্বীপে নেমে আসা ওদের কাছে নিরাপদ নয় বলে মনে হচ্ছে। নীল পাহাড়টা একবার নড়ে উঠলো বলে মনে হলো না? মিকা আর নালিন অন্য পাশে চলে গিয়েছিল। একটু পরেই তারা আবার ফিরে এলো। কথাটা শুনে কেমন যেন অবাক হয়ে গিয়েছিল অভিরূপ। আর অজয় তাকালো সামনের দিকে। কই না তো, একটু নড়ছে না তো। তাহলে কি ভুল দেখেছে লালু? তখনই তারা তাকিয়ে দেখলো লালুর দিকে। ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার দেখা গেল। লালুর গোটা শরীরটা আস্তে আস্তে নেমে যাচ্ছে সামনের দিকে। লালুর পিছু পিছু ওরা 4 জন নামল। আসলে জমি এখানে খানিকটা ঢালু হয়েছে। লালু সামনের দিকে দ্রুত গতিতে নেমে যাচ্ছিল, ওরাও নামতে লাগলো। একসময় তারা গিয়ে পড়লো ওই জলের কাছে। জলের ধারটা কিন্তু বেশ বড়, সমুদ্রের নীল জল। জলে নামতেই ওদের গোটা শরীর যেন থরথর করে কেঁপে উঠল ভীষণ ঠান্ডায়। তবে জলের ধারটা খুব একটা গভীর নয়। কোনো রকমে বুক পর্যন্ত ভিজিয়ে ওরা ওপারে গিয়ে পৌঁছল। তারপর উঠে আবার হাঁটতে শুরু করলো।
রোদে এই ভেজা জামা কাপড় শুকিয়ে যাবে। নীল পাহাড়ের কাছে ওরা এসে পৌঁছলো সেদিন বিকেলের সময়। নীল পাহাড়টা যেন কেমন মসৃণ আর বড় অদ্ভুত, তবে খুব একটা উঁচু নয়, যেন সামান্য একটু উঁচু ভূমির মতন। খানিকটা উঁচুতে উঠে গিয়ে আবার সামনের দিকে বিস্তৃত হয়েছে। তবে এই নীল পাহাড়ের গায়ে বেশ কয়েকটা গুহার মতন ছিদ্র রয়েছে। মামা বলে দিয়েছিল এই গুহার মুখের কথা। এই গুহার মুখ দিয়ে ভেতরে এমন কোথাও একটা যাওয়া যাবে যেখানে ওই নীল পাহাড়ের কোথাও একটা সেই অমৃত পুষ্পের গাছ রয়েছে, যেগুলো আলোয় জন্মায় না, জন্মায় অন্ধকারে। কিন্তু গুহার ভেতরে যদি অন্ধকার হয় তাহলে সেই অন্ধকারের মধ্যে ওরা দেখবে কি করে? লালু নীল পাহাড় থেকে খানিকটা উপরের দিকে উঠল, তারপর বড় অদ্ভুতভাবে পিচ্ছিলভাবে নেমে এসে বলল, গোটা জায়গাটা কেমন যেন, উপরে কোনোভাবেই ওটা সম্ভব নয়, কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে ভাব। অভিরূপ বেশ অনেকক্ষণ ধরে নীল পাহাড়ের গায়ে হাত বুলিয়ে চলেছিল। এবার ব্যাগ থেকে একটা ছোট্ট ছুরি বার করে নীল পাহাড়ের গায়ে একবার চালিয়ে দিতে খানিকটা নীল রঙের কি একটা হাতে উঠে এলো। আর তখনই অভিরূপের মুখে একটা হাসি ফুটে উঠল। এই নীল পাহাড়টা আসলে কিন্তু কোনো পাহাড় নয়, আমার মনে হয় এটা একটা বড় কোনো পাথর, কিংবা বড় কোনো পাথরের ওপর জমা হয়েছে বেশ কিছু সমুদ্রের নিচেকার শৈবাল। সেই শৈবালের রং এমন ঘন নীলচে, তার উপর এমন সাদা আস্তরণ পড়ে গেছে, আর তাই এই পাহাড়টাকে নীল বলে মনে হচ্ছে। কিন্তু সেটাই যদি হয় তাহলে এই নীল পাহাড়ের গায়ে শৈবালগুলো এলো কোথা থেকে? শৈবাল তো জলের তলায় বেশি থাকে। তাহলে কি ওই কথাটাই সত্যি? এই নীল পাহাড়ের দ্বীপ জলের তলাতেই থাকে বেশিরভাগ সময়? অজয় আর লালুকে কিছু বলল না। সে একভাবে গুহার মুখের দিকে তাকিয়ে রয়েছে। এই গুহা মুখের ভেতরে না ঢুকলে সেই অমৃত পুষ্পের সন্ধান কখনোই পাওয়া যাবে না। একটা কাজ করা যাক, গুহার মুখ আছে, গুহার মুখ ধরে তিনজনে ভেতরে যাই। যার পথ শেষ হয়ে যাবে সে বেরিয়ে এসে অন্য একটা গুহায় ঢুকবে, আর না হয় এখানেই অপেক্ষা করবে। আমাদের ব্যাগে টর্চ ছিল, কিন্তু সেই টর্চ যে এখন আর কাজে লাগানো যাবে না সেটা তো ভালোভাবেই বোঝা যাচ্ছে। এইভাবেই ভেতরে যেতে হবে অন্ধকারে। কিন্তু সেটা করার কি খুব প্রয়োজন আছে? এই পাহাড়েই ওটা সম্ভব নয়, সেটা তো বুঝতেই পারছি। পাঁচজনে যদি একই পথে যাই, সে পথে যদি না পৌঁছানো যায়, আবার ফিরে আসার জন্য অন্য পথে যাওয়া যাবে। না হলে এই ভেতরে যদি কোনোভাবে আরও অনেক রাস্তা থাকে, হারিয়ে গেলে কাউকে তো আর খুঁজে পাওয়া যাবে না। পাঁচজনে একসাথে থাকলে না হয়। আমাদের একসাথেই ভিতরে যাওয়া দরকার, না হলে কার কখন কি হবে তখন। হ্যাঁ অজয়, আমাদের একসাথে থাকা দরকার। তাছাড়া এই দ্বীপে কখন কার কি বিপদ হবে সেটা তো বোঝাও যাচ্ছে না। তাছাড়া আমার মনে হয় না পিকাসো আমাদের অত সহজে পিছু ছাড়বে। কিন্তু এতবার করে তোমরা পিকাসোর কথা বলছো কেন? ওই ঝড়ে আমরা জাহাজ ডুবতে দেখেছি, তার মধ্যে থেকে ওরা বেরিয়ে আসবে কি করে? পিকাসোকে তোমরা চেনো না, আর জাহাজ কিন্তু পুরোপুরি ডুবে যায়নি। জাহাজ একপাশে হেলে পড়েছিল, আর তখনই আমরা সবাই জলের মধ্যে পড়ে গিয়েছি। জাহাজ কিন্তু মাঝে মাঝে ওভাবে উল্টে গিয়ে আবার সোজা হয়ে আসতে পারে, যদিও তার জন্য বেশ খানিকটা সময় লাগে। মিকা ঠিকই বলেছে, একা একা ভেতরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। পাঁচজন একসাথেই প্রথমে এই পথে যাই, তারপরে এই পথে না হলে আবার বেরিয়ে এসে এই পথে যাব। সেই মতোই সিদ্ধান্ত হলো। ততক্ষণে অন্ধকার নেমে আসতে শুরু করেছে। অন্ধকার নামার পরেই সমুদ্রের উপরে যে ঠান্ডা নেমে আসে তা ওরা এর মধ্যে বুঝতে পেরেছে। তাই তাড়াতাড়ি প্রথমে অজয়, মিকা, তারপর লালু এবং অভিরূপ এবং শেষে নালিন এইভাবে সেই ছোট্ট পাথরের গুহার ভেতরে দিয়ে ঢুকতে শুরু করলো। ওভাবে বেশ খানিকটা আসার পরেও কিন্তু কিছুই হলো না। চারপাশটা কেমন যেন একটা স্যাঁতস্যাঁতে, তার মধ্যে একটা সোঁদা সোঁদা গন্ধ, যেন মনে হচ্ছিল সমুদ্রের জলে গুহার মুখের ভেতরে সবসময় যাওয়া আসা করে। হাতের কাছে বালিগুলো কেমন যেন নরম নরম মনে হচ্ছিল মাঝে মাঝে। পথটা কিন্তু একেবারে সোজা নয়, মাঝে মাঝে উপরের দিকে, মাঝে মাঝে নিচের দিকে গিয়েছে। কতক্ষণ যে ওরা চুপ করে ওভাবে হেঁটেছিল তা মনে নেই। ওরা চুপ করেই ছিল। চুপ করে থাকার অবশ্য আরো একটা কারণ ছিল, যদি ভেতরে কেউ বা কিছু থাকে তাহলে তারা যাতে বুঝতে না পারে। অজয়ের হাতে ধরা ছিল একটা বড় ছুরি, সেটা
সে প্রতিরক্ষার জন্য ব্যাগে করে এনেছিল। বেশ অনেকক্ষণ যাওয়ার পরে হঠাৎ করেই অজয়ের পাটা পিছলে গেল। কেমন যেন একটা পিছল কিছুতে পড়ে সে এগিয়ে গেল সামনের দিকে। এবার অজয় আর চুপ থাকতে পারল না, তার মুখ থেকে একটা চিৎকার বেরিয়ে এলো। তার সাথে সাথেই বাকি 4 জনের মুখেও চিৎকার ভেসে এলো। ওরা গড়াতে গড়াতে গিয়ে পড়ল বাইরের দিকটায়। বাইরে অন্ধকার ছাপিয়ে যেন আকাশ দেখা যাচ্ছে। বাইরে বেরিয়ে এসে ওরা হতভম্ব হয়ে গেল। এটা তো সেই নীল পাহাড়ের বাইরের দিক, কিন্তু এটা কোন পথ? ওরা কোন পথে ঢুকেছিল আর কোন পথেই বা বেরিয়ে এলো? কিছুই ওরা বুঝতে পারল না। আমরা এক পথে ভেতরে ঢুকলাম আর অন্য পথে বেরিয়ে এলাম, কিন্তু এটা কোন পথ? আমরা কি এই পথ দিয়ে ঢুকেছিলাম নাকি অন্য কোনো পথ দিয়ে ঢুকেছিলাম? কিছুই তো বোঝা যাচ্ছে না। পথ যখন সামনের দিকে যাচ্ছে তখন সামনের দিকেই যেতে থাকো, পরে দেখা যাবে। এখন অন্ধকার রাত, এখন বাইরে থেকে কিছুই বোঝা যাবে না। তার চেয়ে বরং এই ভেতরেই আমরা কোনো রকমে বসে রাতটা কাটিয়ে দিই, তারপর কাল সকালে দেখা যাবে। এভাবে বাইরে থাকাটা ঠিক নয়। গুহার মুখে দুপাশে 2 জন থাকুক, মাঝখানে আমরা হেলান দিয়ে বসি। এখানে বসতে খুব একটা অসুবিধা হবে না। অভিরূপের কথাটাই ওরা রাখলো। 2 জন দুপাশে রেখে ওরা 3 জনে মাঝখানে পরপর হেলান দিয়ে গুহা মুখের ভেতরে বসেই গোটা রাতটা কাটিয়ে দিল। রাত্রি শেষে ওরা ঘুমিয়ে পড়েছিল। সকালের রোদ যখন গুহার মুখের ভেতর দিয়ে ঢুকছে তখন ওদের ঘুম ভাঙল। আর ঘুম ভাঙতেই একে একে বাইরে বেরিয়ে এলো 5 মূর্তি। রোদের আলোয় ওদের কাল রাত্রের সমস্ত ক্লান্তি, প্রশ্ন আর কৌতূহল যেন সামান্য কেটে গেল। আড়মোড়া ভাঙতে ভাঙতে অভিরূপ বলল, এই গুহার মুখটা আর যাই হোক প্রথম 3টি গুহার মুখের মতো নয়, কারণ সেখানে বাইরের দিকে কিন্তু এমন হলুদ গাছ ছিল না। কথাটা শুনে ওরা 3 জন পেছনের দিকে তাকালো। লালু এগিয়ে গেল পেছনের দিকে। হলুদ গাছগুলো বড়, দেখতে অনেকটা পেঁপে গাছের পাতার মতন হলেও কেমন যেন শক্ত আর মোটা মোটা। খুঁটে খুঁটে সেই পাতাগুলো দেখতে লাগলো অজয়। নীল পাহাড়ের উপরের দিকে তাকালো ওরা। পাহাড়ের উচ্চতাকে ওরা যতটা কম বলে মনে করেছিল ততটা কম কিন্তু নয়। বেশ অনেক দূর পর্যন্ত সেটা বিস্তৃত হয়ে রয়েছে। কিন্তু ওরা যখন নিচে ঢুকেছিল তখন ওদের মনে হয়েছিল নিচের গভীরতা যেন আরো বেশি। তাহলে এমন পিচ্ছিল জায়গার মধ্য থেকে ওরা এখানে বেরিয়ে এলো, তাহলে ব্যাপারটা কি? এই ঢিবির কোন দিকটা উঁচু আর কোন দিকটা নিচু কিছুই ওরা বুঝতে পারছে না। একটা কাজ করা যাক, আমরা 1 পা ধরে হাঁটতে শুরু করি। যেই গুহার মুখের ভেতরে ঢুকবো তার বাইরে এমন কিছু একটা রেখে যাব যাতে পরে আমরা বুঝতে পারি যে এই গুহার মুখে আমরা এর আগেও এসেছি। তাহলে প্রতিটা গুহা মার্ক করা যাবে। কথাটা ওদের মনে ধরল। যেই গুহার মুখেই ওরা ভেতরে ঢুকলো সেই গুহার মুখের বাইরেই আশেপাশের বালি তুলে এনে সেখানে একটা বেশ ছোট মতো গোল স্তম্ভ তৈরি করে রাখলো। এভাবে পরপর 3টি গুহা মুখের ভেতরে ঢুকে বাইরে বেরিয়ে আসার পরেও কোনো ফল হলো না। চতুর্থ গুহার মুখের ক্ষেত্রে কিন্তু একটা ব্যাপার ঘটল। ভেতরে ঢুকতেই একটা অদ্ভুত গন্ধ পেল। এমন একটা অদ্ভুত গন্ধ যে ওদের মাথা ঝিমঝিম করে উঠল। বেশ খানিকটা এগিয়ে গেছে ওরা। ততক্ষণে চারপাশটাই দিনের বেলাতেও আধো অন্ধকার, কিন্তু ভেতরের দিক থেকে কিছু একটা আলো যেন আসছে বলে মনে হলো। ঝিমঝিমে ঘোর লাগা গলায় অজয় বলল, একটা গন্ধ, একটা অদ্ভুত গন্ধ কোথা থেকে যেন আসছে। তোরা কি পেয়েছিস? এই গন্ধটা হলো সেই গাছের গন্ধ। বুড়ো নাবিক বলেছিল এই গাছের শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ আসে। তবে শুধু তাই নয়, ওই গাছের আশেপাশে কিন্তু ওই প্রেতের দল থাকে। গন্ধটা পাচ্ছি, কিন্তু মনে হচ্ছে গন্ধটা ওই গুহার ভেতর থেকে আসছে। কিন্তু কিন্তু একটা আলো ভেতরে আছে বলে মনে হচ্ছে। ওরা যত এগোতে লাগলো তত ওদের মাথার ভেতরে কেমন যেন ঝিমঝিম ভাবটা বাড়তে লাগলো। ওরা বেশ খানিকটা এগিয়ে গেছে। এমন সময় বুঝতে পারলো
গুহার মুখটা ডান দিক থেকে ঘুরে নিচের দিকে নামতে শুরু করেছে। আর সেই নিচের দিকে তাকাতে ওদের মনে হলো নিচের দিক থেকে একটা লালচে রঙের আলো যেন ভেসে আসছে। ঠিক তখনই পেছনের দিক থেকে অভিরূপ চিৎকার করে বলে উঠল, অজয়, আমাকে কি যেন কামড়ালো। কথাটা মুহূর্তের জন্য শুনতে পেল ওরা। তারপরেই পেছন থেকে অভিরূপ হড়মড় করে এসে পড়ল ওদের গায়ে। পাঁচজন আর টাল সামলাতে না পেরে ধর্মর করতে করতে সামনের দিকে এগিয়ে গিয়ে পড়ল নিচে। তারপর আর কিছু মনে নেই ওদের। যখন জ্ঞান ফিরল, দেখতে পেল ওরা এসে পড়েছে সেই লালচে রঙের আলোটার যেখান থেকে আসছিল তার বেশ খানিকটা দূরে। এদিক ওদিক তাকিয়ে অন্ধকারের মধ্যে ভালোভাবে কিছু দেখা যায় না, তবু হাতড়াতে হাতড়াতে একটু পরে একটা ঠান্ডা হাতে হাত ঠেকল অজয়ের। তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ভালো করে তাকে অনুভব করে বুঝতে পারল এটা অভিরূপ। তখনও নিঃশ্বাস পড়ছে, কিন্তু নিঃশ্বাসের অবস্থা কেমন যেন ক্ষীণ। অজয় চিৎকার করে ডাকল, লালু, লালু তুই কোথায়? অজয়ের ডাকে লালুর জ্ঞান ফিরে এলো। সে উঠে বসে। মিকা ও নালিনেরও জ্ঞান ফিরে এলো। ওরা সবাই অভিরূপকে টেনে নিয়ে গেল সেই লালচে জায়গাটায়। এবার লালচে আলোটার উৎসের কারণ ওরা বুঝতে পেরেছে। এই কালো অন্ধকার ঘরের ঠিক মাঝখানটায় যেন বেশ কয়েকটা লাল রঙের গাছ রয়েছে। তাদের গোটা শরীরটাই লাল রঙের, অনেকটা ফুলকপির মতন সেই গাছের মাথা, তবে উচ্চতায় খুব বেশি নয়, দুহাত মতন হবে। গোটা শরীর লাল রঙের, আর তাদের দিক থেকেই ভেসে আসছে একটা লালচে রঙের আলো। দাদা, অভিরূপদা যখন আমার উপরে এসে হুড়মুড় করে পড়লো, তখন আমার ডান হাতের উপর দিয়ে লম্বা কি একটা যেন সরসর করে সামনের দিকে এগিয়ে গেল। হ্যাঁ, সামুদ্রিক সাপ। এই গুহার মধ্যে ঠান্ডা বেশি, আর এদিকটা ভেজা ভেজা, তাই এখানে কোথাও কিছু ছিল নিশ্চয়ই। সুযোগ বুঝে অভিরূপকে কামড়েছে, কিন্তু এখন আমরা কি করব? অভিরূপের নিঃশ্বাস ক্ষীণ হয়ে আসতে শুরু করেছে। অজয়, লালু, মিকা, নালিন নিথর পাথরের মতন বসে রইল এই দ্বীপের মধ্যে। এই গুহার ভেতরে যদি অভিরূপ মারা যায়, তাহলে এখান থেকে তাকে বাঁচিয়ে নেওয়ার মতন কেউ নেই। যেভাবে ওরা এখানে এসে পৌঁছেছে, সেই হিসেবে ধরলে ওদের এখানে এইভাবে পৌঁছানোর কথা কেউ জানে না, এবং ওদের কাছেও এমন কিছু নেই যেটা দিয়ে অভিরূপকে বাঁচানো যায়। আর এই অন্ধকারের মধ্যে অভিরূপকে ঠিক কোথায় কামড়েছে সেটাই বা বুঝবে কি করে? ওরা ভেঙে পড়েছিল। কোনো রকমে দুটো হাত পেছনের দিকে রেখে হাঁপাতে হাঁপাতে একটা কথাই ওরা বুঝতে পারছিল, এখান থেকে ওরা আর বেরোতে পারবে না। কেউ কি আসবে ওদের বাঁচাতে? আর কেউ এখানে আসার আগে যদি ওরা পাঁচজন মারা যায়, তাহলে তো আর দ্বীপে নেমে কেউ গুহার ভেতরে ঢুকে ওদের খুঁজবে না। আর এখান থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তাও তো অন্ধকারে ওরা খুঁজে পাচ্ছে না। অজয় কিন্তু তখন আবার সাহস জোগায় নিজের মনে। বারবার তার মনে পড়েছিল দীপেশ মামার বলা কথাগুলো। দেখ, তোরা ওখানে যাচ্ছিস ভালো কথা, কিন্তু ওই দ্বীপে এমন অনেক বিপদ থাকতে পারে যেগুলো অজানা। আর এই দ্বীপের ঠিক মাঝখানে কোথাও একটা সেই উদ্ভিদ আছে, যেটা এমন এক অমৃত পুষ্প যার দ্বারা মামুর্ষু মানুষকে পর্যন্ত বাঁচিয়ে তোলা যায়। তবে সেই দ্বীপের ওই গাছটা পর্যন্ত পৌঁছানো কিন্তু সহজ কাজ নয়। বাকি সবকিছু তেমন কোনো ব্যাপার না, তবে যে নীল পাহাড় আছে, সেই নীল পাহাড়ে নাকি অনেক ছোট ছোট গুহা আছে, তার সংখ্যা 100-র কম নয়। সে গুহা পথে ঠিক ওই নীল পাহাড়ের কাছে কিভাবে পৌঁছানো যায় তা সঠিকভাবে কেউ বলতে পারে না। অজয় মুহূর্তের মধ্যে একটা সিদ্ধান্ত নিয়ে নিল। তাড়াতাড়ি উঠে বসে কড়া গলায় লালুকে বলল, লালু, ওই একটা উদ্ভিদ মানে অমৃত পুষ্প যেটা দিয়ে যে কোনো রোগ সারিয়ে দেওয়া যায় বলে মামা বলেছিল, এমনকি মুমূর্ষ মানুষকে পর্যন্ত বাঁচিয়ে তোলা যায়, সেটা যদি এখন কোনোভাবে নিয়ে আসা যায় তবে তা দিয়ে অভিরূপকে বাঁচানোর চেষ্টা করা যাবে। কারণ কোনো একটা বিষ ওর শরীরে প্রবেশ করেছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো তার মৃত্যু হবে। লালুর গলা ধরে এসেছিল। কোনো মতে সে বলল, আর যদি ওটা অমৃত পুষ্প না হয়ে অন্য কিছু হয়,
তাহলে কি হবে? সেটা যদি না হয় তাহলে আর কিছুই হবে না। আমাদের কারোর জন্য অপেক্ষা করতে হবে। কোনো জাহাজ যদি এই দ্বীপে এসে পড়ে তাহলে তোকে আমি এখান থেকে বাড়ি পাঠিয়ে দেব। তোকে সমস্ত ব্যবস্থা করে দেব যাতে তুই বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারিস। তবে আমি এখান থেকে যাব না। অভিরূপ ঠিক না হলে আমি এখান থেকে যাব না। এইসব কিছুর মধ্যে মিকা আর নালিন কোথায় যেন উধাও হয়ে গিয়েছিল। ওরা কয়েকবার ওদের জন্য নাম ধরে চিৎকার করেও ওদেরকে খুঁজে পেল না। অজয় একবার দাঁতে দাঁত চাপতে চাপতে বলল, এমন বিপদের সময় ওদের প্রয়োজন ছিল, আর এখনই ওরা এখানে নাই, দেখেছিস? লালু অবাক হয়ে সেই অন্ধকারের মধ্যেই কোনো রকমে অজয়ের দিকে তাকালো। অজয় ততক্ষণে উঠে আস্তে আস্তে এগিয়ে গেছে। দাদা, এখানে থাকলে আমরা আবার অজ্ঞান হয়ে পড়ব। বলছি, অভিরূপটাকে তুলে নিয়ে কোনোভাবে অন্য পাশে যাওয়ার ব্যবস্থা করলে হয় না? সেটাই হলো। ওরা কোথায় আছে তার কিছুই ওরা বুঝতে পারছিল না। লালু আর অজয় মিলে কোনো রকমে অভিরূপের শরীরটাকে তুলে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলো। বেশ অনেকটা এগিয়ে এসেছে। ওদের দুজনের মনে হলো হাঁটতে হাঁটতেই প্রায় একটা দিন কেটে গেছে। পাহাড়ের গুহা কখনো চওড়া হয়েছে, কখনো বা ছোট হয়েছে। ওরা কোথায় যাচ্ছে, কোন দিকে যাচ্ছে কিছুই বুঝতে পারছিল না। অজয়, লালু কেউ জানতো না তারা এই গুহা থেকে কখনো বের হতে পারবে কিনা। একসময় ক্লান্ত হয়ে ওরা দুজনেই মাটির উপর লুটিয়ে পড়ল। তারপর একটা আলো এসে লাগতে শুরু করলো ওদের মুখে। সামনের দিকে তাকিয়ে অজয় কেমন যেন চিৎকার করে লাফিয়ে উঠল, লালু, লালু, ওই দেখ সূর্যের আলো। কিন্তু গুহার ভেতর সূর্যের আলো এলো কোথা থেকে? মামা বলেছিল সূর্যের আলো একমাত্র ওই গাছের উপরেই পড়ে, আর তাছাড়া গুহার কোথাও সূর্যের আলো ঢুকতে পারে না। তাহলে কি আমরা এই গাছের কাছে এসে পড়লাম? অভিরূপকে ওখানে রেখে ওরা দুজন আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে এগিয়ে গেল। সামনের দিকে এগিয়ে যেতেই ওদের চোখ যেন ছানা বড়া হয়ে গেল। একটা বড় লম্বাটে গাছ, অনেকটা বট গাছের মতন মনে হলেও তার রংটা কেমন যেন অদ্ভুত। গাছটার চারপাশে বেশ খানিকটা জায়গায় সামান্য জল জমে রয়েছে। সেই জলের মধ্যে ছড়িয়ে রয়েছে বেশ কিছু সবুজ রঙের লম্বাটে পাতার মতন গাছ। আর সেই গাছের চারিদিকে সবুজ সবুজ পাতা থাকলেও সেই গাছের একদম তলায় খানিকটা পাথরের জায়গা। আর সেই পাথরের জায়গার কাছে একটা সোনালী রঙের গোল ফুল ফুটে রয়েছে। সেটা দেখে অজয় আর লালু অবাক হয়ে সেদিকে তাকিয়ে রইল। ওরা খেয়ালই করেনি ঠিক তখনই তাদের পেছনের দিক থেকে সেখানে এসে দাঁড়িয়েছে তিনটে লোক। যখন সম্বিত ফিরল তখন অজয় তার মাথার কাছে বন্দুকের খোঁচা খেল। পেছনে তাকিয়ে অবাক হয়ে দেখল পিকাসো রাগী মুখে দাঁড়িয়ে রয়েছে। অজয়কে পেছনে ঘুরতে দেখেই বন্দুকের কুঁদো দিয়ে একটা ধাক্কা মেরে তাকে সামনের জলের ভেতরে ফেলে দিল। কি ভেবেছিলি তোরা? আমায় ফাঁকি দিয়ে এখান থেকে চলে আসবি? আমি তোদের পিছু পিছু ঠিক এসে পড়েছি। ওই দেখ, ওই তিনটাকে ধরে রেখেছি, ওই দেখ। ফোনে তাকাতেই ওরা দেখতে পেল মিকা, এমনকি নালিন পর্যন্ত ওদের সঙ্গেই রয়েছে। নালিন আর মিকাকে যে খুব মারধর করেছে সেটা বোঝা যাচ্ছে। অভিরূপ এমনিতেই জ্ঞান হারিয়েছিল। তবে অজয়ের একটা আশা ছিল, ওই যে ফুলটা যদি অমৃত পুষ্প হয় তাহলে সেই পুষ্প দিয়ে আবার অভিরূপকে বাঁচানো যাবে। উপরের দিকে তাকিয়ে দেখলো ওরা সূর্যের আলো কিন্তু সোজাসুজি এসে পড়ছে না। জায়গাটা খোলা নয়, এটা একটা গুহার মতো জায়গা। তার মাঝখানে গোল পাথরের স্থানে জল জমা হয়েছে। তার মাঝখানে ওই গাছটা সূর্যের আলোয় পাহাড়ের চূড়োর ফাঁক দিয়ে এসে পড়েছে গাছের উপরে। আর সেই গাছের পাতার ফাঁকা দিয়ে সোজা এসে পড়েছে সেই সোনালী রঙের ছোট্ট ফুলটায়। পিকাসো লালুকে একটা ধাক্কা দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। তার দুটো চোখ যেন উজ্জ্বল হয়ে লোভে জলজল করছিল। সে চাপা চাপা কণ্ঠে বলল, এত বছর পর আমি ওই অমৃত পুষ্পের খোঁজ পেয়েছি। বলেছিল 3 জন আসবে, আর মাত্র ওই কয়েকজন এলেই তখনই ওই দ্বীপে আসা সম্ভব হবে। আমিও আগেই চলে আসতাম মাঝখান থেকে এই দুটো মিলে। পিকাসো জল ঠেলে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। লালু আর অজয় ক্লান্ত চোখে দেখছিল,
কিছুই করার ছিল না ওদের। দুজনের চোখের সামনে দিয়ে পিকাসো নামের শয়তানটা নিয়ে যাবে ওই অমৃত পুষ্প। মিকা আর নালিন কেমন যেন অদ্ভুতভাবে হাসছিল। ওদের দিকে তাকাতেই মিকা একবার ইশারায় চোখ টিপল। অজয় বুঝতে পারল তাকে তাড়াতাড়ি জল ছেড়ে উঠে আসতে বলছে। জল ছেড়ে উঠে এলো অজয়। যেই দুজন পিকাসোর সঙ্গে এসেছিল তারা এতক্ষণ মিকা আর নালিনকে ধরে রেখেছিল। তারাও লোভ সামলাতে না পেরে এবার জলে নেমে পড়ল। সেই ফাঁকে ওরা চারজন এসে দাঁড়ালো অভিরূপের কাছে। তার গায়ে হাত দিয়ে দেখা গেল অভিরূপ তখনও বেঁচে রয়েছে, কিন্তু গোটা শরীর কেমন যেন নীল হয়ে আসতে শুরু করেছে। অভিরূপকে যে সাপ কামড়েছে সেটা কি সাপ আমি জানি। এই দ্বীপেই এমন এক জড়িবুটি আছে, সেটা ওর ক্ষতস্থানে লাগিয়ে আর কিছু খাইয়ে দিলেও ঠিক হয়ে যাবে। কিন্তু তার আগে ওদিকে দেখো, ওই শয়তানটা এগিয়ে যাচ্ছে ওদিকে। কিন্তু ও তো সেই অমৃত পুষ্প নিয়ে নেবে। বুড়ো নাবিক বলেছিল ওই অমৃত পুষ্প কোনো লোভী মানুষ নিলে, তার মনে যদি সামান্য লোভও থাকে, তাহলে কিন্তু এই অমৃত পুষ্প সে নিতে পারবে না। ওই ফুলে হাত দিলেই তার মৃত্যু ঘটবে। আর আশেপাশে পাহারা দেওয়া প্রেতের দল তাকে এবং তার সঙ্গে থাকা বাকি মানুষদের, যার মধ্যে লোভ থাকবে, তাকেও ছাড়বে না। ওরা রুদ্ধশ্বাসে গুহার ভেতরে অপেক্ষা করতে লাগলো। অজয় একটা ব্যাপার লক্ষ্য করল। সূর্যের যে আলোটা গুহামুখের একদম উপর থেকে ভেতরে এসে পড়েছিল, সেটা কেমন যেন আস্তে আস্তে ম্লান হয়ে আসতে শুরু করেছে। আর চারপাশটা কেমন যেন একটা কালো অন্ধকারে ছেয়ে যাচ্ছে। ঠিক কুয়াশার চাদর পেরিয়ে ঢোকার পর চারপাশটা যেমন কালো অন্ধকারে ছড়িয়ে গিয়েছিল, ঠিক তেমনই একটা কালো অন্ধকার যেন ওই গাছের আশেপাশে জড়ো হতে শুরু করেছে। এদিকে পিকাসোর সেদিকে লক্ষ্য নেই। সে সামনের দিকে জলের মধ্যে এগিয়ে যাচ্ছে আর চিৎকার করে বলছে, আমি আমি অমর হব, আমি অমর হব। ওই অমৃত পুষ্প পেয়ে গেলেই আমি অমর হব, আমি অমর হব। পিকাসো একদম এগিয়ে গেল গাছটার সামনে। তারপর সেই সোনালী রঙের ফুলটার দিকে হাত বাড়াতেই একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। চারপাশটা যেন দুলে উঠল। বড় বড় পাথর পাহাড়ের কোল বেয়ে নেমে আসতে লাগলো নিচের দিকে। ওরা স্পষ্ট দেখল দিনের আলোয় ওই চারপাশের আলোটা কেমন যেন নিভে এসে অন্ধকার হয়ে গেল, আর একটা বিদ্যুতের স্ফুলিঙ্গ নেমে এলো সেই গাছের উপরে। পিকাসোর চিৎকার আর তার সাথে সাথে তার দুজন সঙ্গী জলের একপাশে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই কেমন যেন একটা বিদ্যুৎ স্পৃষ্টের সাথে সাথে পুরো ছাইয়ের মতন হয়ে গেল। এমন দৃশ্য দেখে ওরা আর সেখানে দাঁড়িয়ে থাকতে পারল না। কোন রকমে অভিরূপকে নিয়ে গুহার ভেতরের দিকে এসে পড়ল। বুঝতে পারল গোটা পাহাড়টা যেন কাঁপতে শুরু করেছে। একসময় মিকা ভয় পাওয়া গলায় বলল, বুড়ো নাবিক বলেছিল যদি ওই অমৃত পুষ্প খারাপ কারোর হাতে পড়ে, তাহলে তার সর্বনাশ হয়ে যাবে। আর শুধু তাই নয়, তার সাথে সাথে এই নীল পাহাড় আর এই দ্বীপটাও চলে যাবে জলের তলায়। সর্বনাশ! তাহলে তো আমাদের এক্ষুনি এখান থেকে বাইরে বেরোতে হবে। কিন্তু এতটা পথ আমরা এসেছি, তাহলে এখান থেকে বেরোবো কি করে? চিন্তা করো না, আমরা যে পথে এসেছি তোমরাও এই পথেই আসবে। এই নীল পাহাড়ে ওঠা যায় না ঠিক কথা, কিন্তু নীল পাহাড়ের গা বেয়ে নামা তো যাবে। কথাটা বলে নালিন এগিয়ে যেতে লাগলো একদিকে। তার দেখানো পথে ওরা এগিয়ে যেতে যেতেই বুঝতে পারলো ওরা উপরের দিকে কোথাও একটা উঠে আসছে। আর সেই পথে উঠে এসে দেখতে পেল একটু আগে যে পাহাড়ের চূড়োর মতো জায়গাটায় ওরা ছিল, ঠিক সেখানে আবার এসে পড়েছে অন্য একটা ঘোরপথে। ওরা সেখানে এসে নীল পাহাড়ের একদম মাঝখানে দাঁড়িয়েছে। এই সেই নীল পাহাড়, যে নীল পাহাড়ের কথা মামা বলেছিল। দাদা দাদা, মনে হয় নীল পাহাড়টা ডুবতে শুরু করেছে। ওই দেখো। সামনের দিকে তাকিয়ে ওরা দেখল লালু মিথ্যে কথা বলেনি। সত্যি গোটা দ্বীপটা জলের তলায় ডুবতে শুরু করেছে। তাড়াতাড়ি ওরা নীল পাহাড়ের গায়ের সেই নরম নীল রঙের অদ্ভুত জিনিসটা পেয়ে নিচের দিকে নামতে লাগলো। অভিরূপকে নালিন আর অজয় শক্ত করে ধরে রেখেছিল।
ওরা যখন নীল পাহাড় ছেড়ে নিচে এসে নামলো, গোল যে জায়গাটায় ওরা আগে জল দেখতে পেয়েছিল সেইখানটা এখন সমুদ্রে মিশেছে। কিন্তু এখান থেকে ওরা বেরোবে কি করে? এই গোটা দ্বীপ যদি সমুদ্রের তলায় চলে যায় তাহলে? ঠিক তখনই ওরা দেখতে পেল ওদের সেই নৌকোটা জলের একপাশে ভাসছে। আর দেরি করা যাবে না, ওরা তাড়াতাড়ি এগিয়ে গেল সেই নৌকোর দিকে। একদিকে এগিয়ে গিয়ে কতগুলো অদ্ভুত লাল রঙের পাতা ছিঁড়ে আনলো। অভিরূপের যখন ঘুম ভেঙেছিল তখন সে উঠে চারপাশে দেখে প্রথমে কিছুই বুঝতে পারেনি। তারপর বাকিদের হাতড়াতে হাতড়াতে ডেকে তোলেও, কিন্তু উঠে পড়ার পরেই অভিরূপ যে কথাটা বলে তাতে ওরা দুজনে আশ্চর্য হয়ে যায়। ভেবেছিলাম আমি আজ আর এখান থেকে ফিরতেই পারবো না। সাপের কামড়টা পায়ে এসে পড়ার পর থেকেই কেমন যেন যন্ত্রণা হচ্ছিল, আর তারপরে জ্ঞান হারিয়ে ফেললাম। কিন্তু কিন্তু যখন জ্ঞান ফিরল দেখলাম পায়ের ব্যথাটা সামান্য কমে এসেছে। গোটা শরীরটা যেন আগের থেকে একটু ভালো লাগছে। কি দিয়েছিলি বলতো? আমার মুখে কেমন একটা কষ্টে কষ্টে ভাব। অভিরূপ, অভিরূপ, তুই এখন ঠিক আছিস তো? কিন্তু এটা কি করে হলো? আমি তো ভেবেছিলাম। কি ভেবেছিলি? ভেবেছিলি আমি আর বেঁচে উঠবো না, তাই তো? সত্যি বলতে আমিও ভেবেছিলাম, কিন্তু কিভাবে যে মিরাক্কেলটা হয়ে গেল আমিও বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি অভিরূপদা। আসলে তুমি যখন জ্ঞান হারিয়েছিলে তখন দাদা ওই লাল রঙের গাছটা। লালুর কথা শেষ হলো না, হঠাৎ করেই চারপাশটা কেমন অদ্ভুতভাবে কাঁপতে শুরু করলো। তার সাথেই সেই অদ্ভুত ডাকটা যেন কোথা থেকে ভেসে এলো। দ্বীপটা দ্বীপটা জলের তলায় চলে যাচ্ছে। তাই তাই অমন একটা আওয়াজ হচ্ছে। আর কথা নয়, আর কথা নয়, এখনই আমাদের এখান থেকে বেরোতে হবে, না হলে আমরা খুব বড় বিপদে পড়ব। সত্যি হয়তো আর আমরা ফিরতে পারবো না। ওরা সেই ছোট নৌকোয় করে সামনের সমুদ্রে এগিয়ে যেতে থাকলো। যেতে যেতে ক্রমশ ডুবতে থাকা নীল পাহাড়ের দিকে একভাবে চেয়েছিল ওরা। এমন সময় অজয় বলে উঠল, সব এবার আমি পরিষ্কারভাবে বুঝতে পারছি। এই গোটা দ্বীপটা আসলে সমুদ্রের তলায় থাকে। মাঝে মাঝে কোনো এক অদ্ভুত কারণে জলের উপরে উঠে আসে। সেটা বিভিন্ন কারণ হতে পারে। অনেক সময় জাহাজ ডুবো পাহাড়ে ধাক্কা খেয়ে জলের মধ্যে ডুবে যায়। ওটা এমন কোনো এক ডুবো পাহাড়ও হতে পারে যেটা জলের তলায় থাকে। সমুদ্রের জলের মাঝে মাঝে বাড়া কমার উপর নির্ভর করে এই নীল পাহাড়টা আবার বাইরে বেরিয়ে আসতে পারে। ওই যে নীল পাহাড় আমরা দেখেছি সেটা আসলে কোনো পাথরের গায়ে শৈবাল জমে জমে অমন নীল রঙের হয়ে গিয়েছে। তার মধ্যে যে গুহা মুখগুলোর ভেতরে আমরা ছিলাম সেগুলো সমুদ্রের তলায় থাকার জন্য। কিন্তু ওই লাল গাছটার কথা আমি জানি না, তবে ওটাও সমুদ্রের তলায় হওয়া কোনো রকমের শৈবাল বা ফাঙ্গাস কিংবা অন্য কিছু হতে পারে। কিন্তু সে যাই হোক, ওই লাল রঙের গাছটা কিন্তু আজ অভিরূপের প্রাণ বাঁচিয়েছে। তবে ওই অমৃত পুষ্প বিকাশও নিতে পারেনি। আজ থেকে 1000 বছর পরে আবার যদি ওই দ্বীপটা জলের উপর ভেসে ওঠে তাহলে ওই অমৃত পুষ্প আবার কেউ না কেউ খুঁজে পাবে। কিন্তু আমাদের প্রাণ কে বাঁচাবে এখন? সমুদ্রে এই নৌকা নিয়ে 3 জনে কতক্ষণ ভেসে থাকতে পারবো? আমাদের অপেক্ষা করতে হবে। এর মাঝে প্রায় অনেক দিন কেটে গেছে। যদি কোনো জাহাজ এই পথে আসে। তার মানে মামার বলা প্রত্যেকটা কথাই সত্যি। মামা একটা কথাও মিথ্যে বলেনি, আর ওই লোকটাও সত্যি কথাই বলেছে। এই দ্বীপটা আসলে একটা অদ্ভুত দ্বীপ। গোটা দ্বীপটা জলের তলায় থাকলে তো আর কেউ খুঁজেই পাবে না। ঠিক এই কারণে তার সঠিক অবস্থান কেউ জানে না। কিন্তু আমরা ওই নীল পাহাড় খুঁজে পেয়েছি, তার ভেতরে ওই গাছ খুঁজে পেয়েছি, আর পেয়েছি অমৃত পুষ্প। আর সবচেয়ে বড় কথা, আমরা খুঁজে পেয়েছি ওই আশ্চর্য দ্বীপটাকে। লালু এবারে সামান্য ভয়ে ভয়ে বলল, আসার সময় যেমন ঝড়ের মুখে আমরা পড়েছিলাম তেমন ঝড়ের মুখে যদি আবার পড়তে হয় তখন কি হবে? কি হবে না হবে সেসব নিয়ে এখন ভেবে লাভ নেই। এখন আমাদের এই নৌকাতে সময় কাটাতে হবে। তবে তার আগে যদি কেউ এখানে জাহাজ নিয়ে চলে আসে তাহলে।
দেখতে দেখতে একটা দিন ওরা কাটিয়ে ফেললো বটে, মাঝে মাঝেই মনে হয়েছিল বোট হয়তো উল্টে যাবে, কিন্তু সেটা হলো না। পরদিন সকালে যখন ওরা কোনো রকমে ঘুম ভেঙে উঠল, তখনই দেখতে পেল একটা অদ্ভুত দৃশ্য। একটা জাহাজ এগিয়ে আসছে ওদের দিকে। জাহাজটা অনেক দূরে থাকলেও ওদের ব্যাগে থাকা দূরবীন দিয়ে ব্যাপারটা ওরা দেখতে পেয়েছিল। আর সেটা দেখেই লালু চিৎকার করে বলেছিল, দাদা, আমাদের জাহাজ আসছে, ওই দেখো। ওরা যে পথে এসেছিল ভাসতে ভাসতে চলে গিয়েছিল তার অন্য পথে। একটা জাহাজ ওই পথে ফিরে যাচ্ছিল গালে বন্দরের দিকে। ওই জাহাজই ওদের আশ্রয় দেয়। ওরা জাহাজে উঠে সমস্ত কথা খুলে বললেও কেউ ওদের কথা বিশ্বাস করেনি। জাহাজের নাবিকদের মধ্যে দুই একজন ছিল ওই বন্দরের আশেপাশের। তারা মিকা এবং নালিনকে চিনত, তাই তাদেরকে দেখেই ওরা ওদের সাহায্য করেছিল। কিন্তু অমৃত পুষ্প আর সেই দ্বীপের কথা অনেকেই বিশ্বাস করত না। ওরাও বিশ্বাস করেনি। ভেবেছিল জাহাজ নিয়ে ওরা এদিকে এসেছিল আর কোনোভাবে জাহাজ ডুবি হয়েছে, তাই সাহায্যের জন্য এসব গল্প ফেলেছে। সমুদ্রের বুকে কত যে রহস্য লুকিয়ে আছে তা মানুষ বোধহয় কোনোদিনও জানতে পারবে না। এ তো গেল সমুদ্রের উপরে ভাসমান একটা দ্বীপের কথা। যদি সত্যি কখনো ওরা সমুদ্রের গভীরে যাওয়ার সাহস পায়, তাহলে সত্যি তাদের সামনে কি বেরিয়ে আসবে তা ওরা জানে না। জাহাজের ডেকে বসে ঠান্ডা আর ক্লান্তিতে কাঁপতে কাঁপতে ওরা তিনজন তাকিয়ে দেখছিল অসীম নীল জলরাশির দিকে, আর ভাবছিল কখন গিয়ে দীপেশ মামাকে গিয়ে সব ঘটনা বলবে, তাদের এই নীল পাহাড়ের অভিযানের কথা। লালু মনে মনে ভাবছিল যদি ওখান থেকে ওই লাল রঙের গাছ মানে জড়িবুটির যদি তুলে আনা যেত তাহলে ভালো হতো, আর ওই অমৃত পুষ্প যদি নিয়ে আসা যেত। কিন্তু ওই পুষ্পে হাত দেওয়ার মতো মানসিক ক্ষমতা বা জোর ওই মুহূর্তে ওদের কারোর মধ্যে ছিল না। কিন্তু সোনালী রঙের সেই অমৃত পুষ্প চোখে দেখার সৌভাগ্য আর তার এমন পাপ নির্ধারণ ক্ষমতা নিজের চোখে দেখার ভাগ্য কজনেরই বা হয়। তবে অভিরূপ ভাবছিল ওই লাল রঙের জড়িবুটি গাছের এত ক্ষমতা যে সাপে কাটা একটা মানুষকে মৃত্যু থেকে ফিরিয়ে আনতে পারে। সেই গাছ নেহাত ছোটখাটো কিছু নয়। তবে সবকিছুর মধ্যে অজয় একভাবে নীল সমুদ্রের দিকে তাকিয়েছিল। তার বারবার মনে পড়ছিল একটাই কথা, সেই অদ্ভুত শব্দটা কিসের ছিল, যে শব্দটা তারা এই দ্বীপে এসে বেশ কয়েকবার শুনতে পেয়েছিল। সেটার তো কোনো খোঁজ পাওয়া গেল না। জাহাজ চালাতে চালাতে একজন নাবিক মাঝে মাঝেই হাসছিল, কারণ সে জানত এই দ্বীপের কথা। যদিও এই দ্বীপ সে এর আগে আসেনি, কিন্তু সে নিজেও শুনেছে এই জায়গাটার আশেপাশে কোথাও রয়েছে কুয়াশা ঘেরা একটা রহস্যময় স্থান। সেটা পেরিয়ে ঝড়ের মুখে পড়তে হয়। সেই ঝড় পেরিয়ে যেতে পারলে পৌঁছানো যায় সেই আশ্চর্য দ্বীপে, যেখানে গেলে একটা অদ্ভুত কিছু ডাক শুনতে পাওয়া যায়। কিন্তু গোটা দ্বীপে এমন কিছুই নেই যার ডাক অমন হতে পারে। সে ওদের কথা বিশ্বাস করলেও কথা বাড়াতে আর চায়নি। ছেলেগুলোর খাওয়া দাওয়া আর বিশ্রামের প্রয়োজন, সেটা ওরা বুঝতে পেরেছিল। বন্দরে নেমে অজয় মিকা আর নালিনকে সমস্ত কিছুর জন্য ধন্যবাদ জানায় এবং বলে ভবিষ্যতে যদি কখনো সম্ভব হয় তাহলে ওরা আবার এমনই কোনো এক দুঃসাহসিক অভিযানে বেরিয়ে পড়বে। এবার তারা ওই অমৃত পুষ্পের সন্ধান পেয়েছিল। সেটা নিয়ে আসতে পারেনি, তবে তাতে ক্ষতি নেই। সেই অমৃত পুষ্প যে মানুষের জন্য নয় সেটা ওরা বুঝতে পেরেছে। মিকার মতন মেয়ে, নালিনের মতো আরো কয়েকজন দুঃসাহসিক সঙ্গী পেয়ে বেশ খুশি হয়েছিল। কিন্তু তখন ওরা জানতো না ওদের জন্য আরো কত কি অপেক্ষা করে রয়েছে ভবিষ্যতে। অজয়, অভিরূপ আর লালু যাত্রা করলো তাদের বাড়ির উদ্দেশ্যে দীপেশ মামাকে সমস্ত কথা বলবে বলে। নালিন আর মিকা খুশি হয়েছিল ওই অমৃত পুষ্প এক শয়তানের হাতে যেতে দেয়নি এটা মনে করে। আর গোটা সমুদ্র শান্ত হয়ে অপেক্ষা করছিল আরো একটা অভিযানের জন্য, সমুদ্রের বুকে লুকিয়ে থাকা আরো কোনো এক রহস্য উন্মোচনের জন্য। কেউ হয়তো একটা জাহাজ নিয়ে পাড়ি দেবে কোনো একদিন, ঠিক ফ্রান্সিসের মতো কোনো এক দুঃসাহসিক সমুদ্র যাত্রায়।
শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে নীল পাহাড়ের বিভীষিকা। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। বিশেষ সহযোগিতায় পার্থ মুখার্জি। শব্দ পরিকল্পনা, মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে সাউন্ডস্কেপ। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি। ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।